এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আরে ম্যাডাম, এসব আপনি কি বলছেন? আপনাকে আমি চিনি না, জানি না। আজকের আগে আপনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। আর আপনি কিনা বলছেন আপনি আমাকে কিস করবেন? ছি ছি ম্যাডাম, এসব কথা বলতে লজ্জা করে না? তাহলে তুই আমাকে জিজ্ঞাসা করলি কেন আমি তোকে কি কারণে ডাক দিয়েছি? তোর সঙ্গে আমার কোনো দরকার আছে সেই জন্য তো ডাক দিয়েছি। কিন্তু তুই আমার কাছে না এসে দূর থেকে জিজ্ঞাসা করছিস আমি তোকে কেন ডাক দিয়েছি। ও আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। সরি, আমি আসলে বুঝতে পারিনি। যাই হোক, এবার আপনি বলেন আমাকে কেন ডাক দিয়েছেন। আমি এলাকায় নতুন এসেছি, এখানকার কোনো কিছু চিনি না আমি। আমার ছোট খালার বাড়িতে যাব, তুই কি আমাকে ওখান পর্যন্ত পৌঁছে দিতে পারবি? কার বাড়িতে যাবেন আপনি? আমি তুলসীপুর চৌধুরী বাড়িতে যাব। ও আচ্ছা, তাই নাকি? ওটা তো আমাদেরই বাড়ি। আপনি কার আত্মীয় হন? আমি আনাস চৌধুরীর বাড়িতে যাব, ওনার সঙ্গে আমার ছোট ফুফুর বিয়ে হয়েছে। আমি এই প্রথমবার ওনাদের বাড়িতে এসেছি। ও আচ্ছা, এটা তো ভালো কথা। তাহলে আপনি চলুন আমার সঙ্গে। উনি আমার ছোট চাচা হন। যাই হোক, আপনাকে তো ছোট চাচার বিয়েতে দেখলাম না। এই ছেলে, তুই তো খুব বেশি কথা বলিস। আমি তোকে শুধু একটা ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য বললাম, আর তুই তো একদম কথার বাজার নিয়ে বসে গেছিস। এত কথা বলিস কেন বলতো? আরে, আপনি এরকম কেন? আমি তো আপনাকে সাধারণ কিছু প্রশ্ন করলাম, এর জন্য কি এভাবে রেগে যেতে হয় নাকি? আপনি কি মঙ্গল গ্রহ থেকে উড়ে এসেছেন নাকি এখানে? একদম বেশি কথা বলা আমি পছন্দ করি না। তোকে যেটা বলেছি সেটাই কর। পারলে আমাকে আমার বলা ঠিকানা অনুযায়ী পৌঁছে দে, তা না হলে আমার চোখের সামনে থেকে দূরে সরে পড়। আমি নিজে নিজে এই ঠিকানা খুঁজে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি চলুন আমার সঙ্গে। আরেকটা কথা বলি, আপনাকে কিন্তু দেখে মনে হয় না যে আপনি আমার থেকে বয়সে বড় হবেন। তাই এভাবে আমাকে তুই তুকারি করাটা কি খুব ভালো হচ্ছে? তো কি করব? তোকে কোলে নিয়ে নাচবো নাকি? দেখ, আমি না একদম লুতুপুতু মার্কা ছেলেদের পছন্দ করি না। ঠিক আছে ম্যাডাম, আপনি চলুন আমার সঙ্গে। হাজার হোক, আপনি আমাদের বাড়ির কুটুম। এই বলে হৃদয় রিহাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আসলে হৃদয় এতক্ষণ ধরে রাস্তার পাশে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল। আর ক্রিকেট খেলা শেষ হতে বাইরের দিকে তার রিহার সঙ্গে দেখা হয়। আর তারপর যা হলো তা তো আপনারা দেখতেই পেলেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসা যাক। হৃদয় রিহাকে নিয়ে বাড়ির গেটের সামনে পৌঁছাতেই তার ছোট চাচি দৌড়ে এলেন। রিহাকে দেখে উনি জড়িয়ে ধরে বলতে লাগলেন, কি অবস্থা মামুনি? তুমি কেমন আছো? রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না ফুফু, কোনো সমস্যা হয়নি। আমি ভালোভাবেই চলে এসেছি। আর তারপর তোমাদের এখানে এসে ঝামেলা হয়েছিল, আমি তোমাদের বাড়ি খুঁজে পাচ্ছিলাম না। আর তখনই এই ছেলেটাকে খুঁজে পাই, আর এই ছেলেটা আমাকে এ পর্যন্ত নিয়ে আসে। ও হৃদয় তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, তাহলে তো ভালোই হয়েছে। যাই হোক, তুমি ভিতরে যাও, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে রিয়া রান্নাঘরে চলে গেল। আর এদিকে রিহা রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। আর তারপর নাস্তা করে নিল। নাস্তা শেষ হলে রিহা কিছুক্ষণ রুমে শুয়ে বিশ্রাম নেয়। আর তারপর ছাদে চলে আসে। এইদিকে তো হৃদয় তার ছোট ভাই বোনদের নিয়ে ছাদে বসে খেলা করছিল। তখনই রিহা সেখানে আসে। হৃদয়কে এমন অবস্থায় দেখে রিহা বলতে থাকে, এই ছেলে, তোমার কি লজ্জা করে না? এইটুকু ছোট বাচ্চাদের সঙ্গে তুমি খেলা করছো। তখনই পাশ থেকে হৃদয়ের ছোট ভাই সুজয় বলে ওঠে, আরে এই মেয়েকে আপনি আর এখানে কেন এসেছেন? আরে ভাই, আস্তে কথা বলো। উনি ছোট কাকির বড় ভাইয়ের মেয়ে। উনি আমাদের আত্মীয় হন। ওনার সঙ্গে ভদ্রভাবে কথা বলো। দেখেই বোঝা যাচ্ছে এক একটা উগান্ডার বংশধর। বাড়ির মেহমানের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এগুলো কি এরা জানে না নাকি? ম্যাডাম, ওরা ছোট মানুষ, ছেড়ে দিন না প্লিজ। ওদের কথায় আপনি কিছু মনে করবেন না। আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। ওরা তো আসলে জানে না কে আপনি। যে বাড়ির বড় মানুষগুলো এরকম, সে বাড়ির ছোট মানুষগুলো আর কেমন হবে সেগুলো কি আর আমার বুঝতে বাকি হবে নাকি? যাই হোক, তোমাকে একটা কথা বলার ছিল। আমি তো শহরে বড় হয়েছি, গ্রামের পরিবেশ আমার কখনোই সেভাবে দেখা হয়ে ওঠেনি।
তাই ভাবছি কাল একটু তোমাদের গ্রামটা ঘুরে দেখব। তুমি কি আমাকে তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাতে পারবে? এই প্রথমবার রিহার মুখ থেকে হৃদয় তুমি ডাকটা শুনতে পেয়ে অনেকটাই নরম হয়ে গেল, আর তারপর বলতে লাগলো, হ্যাঁ অবশ্যই, আমি আপনাকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো। আমার কোনো সমস্যা নেই। তাছাড়া এখন তো আমার পরীক্ষাও শেষ হয়ে গেছে। আপাতত হাতে কোনো কাজ নেই। বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি আর খেলাধুলা করেই সময় কাটাচ্ছি। এরপর রিহার কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে নিচে চলে গেল। আর এদিকে হৃদয় তার ছোট ভাই বোনদের নিয়ে আরো বেশ কিছুক্ষণ খেলাধুলা করলো, আর তারপর বাসার ভিতরে চলে আসে। সেদিন সন্ধ্যাবেলা সবাই চা নাস্তার আড্ডা দিচ্ছিল। তখনই হৃদয়কে তার আব্বু বলে, হৃদয়, আগামীকাল মনে হয় তোমার এক্সামের রেজাল্ট দিবে। তো তুমি কি চিন্তা ভাবনা করেছো কোথায় ভর্তি হবে? আমি তো এখনো সেরকম ভাবে কোনো কিছুই চিন্তা ভাবনা করিনি। তোমরা যেটা বলবে আমি সেটাই করব। তাছাড়া তোমরা তো জানোই আমি কখনো তোমাদের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কিছুই করি না। এবারেও আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমরা যেখানে আমাকে ভর্তি করাতে চাইবে আমি সেখানেই ভর্তি হব। ভাইজান, আমি বলছিলাম কি, এবার না হয় হৃদয়কে ঢাকাতে ভর্তি করান। হ্যাঁ, সেটা তো আমিও চাইছিলাম, কিন্তু কিভাবে সেটা সম্ভব হবে সেটাই করতে পারছি না। কারণ তুমি তো জানোই আমি আমার ছেলেকে কখনোই হোস্টেলে রেখে পড়াশোনা করাবো না। আমি আমার ছেলেকে আমার কাছে কিংবা আমার কোনো আত্মীয়ের কাছে রাখতে চাই, কিন্তু ঢাকাতে সেটা অসম্ভব। ভাইজান, আপনি অসম্ভব কেন বলছেন? ঢাকাতে তো আমার বাবার বাড়ি, আর আমার ভাইয়ের বিশাল এক বড় একটা বাড়ি সেখানে। তাছাড়া বাড়িতে মাত্র 3 জন সদস্য, আমার ভাইয়া, ভাবি আর তাদের একমাত্র মেয়ে। হৃদয় যদি সেখানে চলে যায় তাহলে তাদের কোনো সমস্যা হবে না। আর তাছাড়া আমি এ ব্যাপারে ভাইয়ের সঙ্গে কথাও বলেছি, ভাইয়া বলেছি হৃদয়কে পাঠিয়ে দিতে। এটা তুমি কি বলছো? তুমি আমার সঙ্গে কোনো কথা না বলে তোমার ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলে ফেলছো। তুমি তো দেখছি সত্যি দায়িত্ববান। হ্যাঁ ভাইজান, হৃদয় কি শুধু আপনার একারই ছেলে? সে তো আমাদের বাড়ির ছেলে, তার প্রতি তো আমাদের সবার দায়িত্ব আছে। তাই আপনার সঙ্গে কথা না বলেই আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলে ফেলেছি। এখন যদি আপনি তাকে ওখানে পড়াতে না পাঠান তাহলে তো সেটা আলাদা ব্যাপার। তুমি যখন কথা বলেই ফেলছো তখন তো আর কোনো ঝামেলা নেই। তাছাড়া তুমি তো আর আমার ছেলের খারাপ চাইবে না। তাহলে হৃদয়কে ঢাকাতেই ভর্তি করাবো। ঠিক আছে ভাইজান, কোনো সমস্যা নেই। তাহলে আমি ভাইয়াকে ফোন দিয়ে বলে দেব হৃদয় কনফার্ম সেখানে যাচ্ছে। এভাবেই কথা বলা শেষ হলে সবাই নিজেদের রুমে চলে যায়। রাতের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই নিজেদের রুমে ঘুমাতে যাবে। তখনই রিহার ফুপি রিহাকে বলে, রিহা, তোমার আঙ্কেল তো বাসায় আছেন, এখন তুমি আমার সঙ্গে ঘুমাতে পারবে না। তুমি একটা কাজ করো, হৃদয়ের পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। ফুফু, তুমি তো জানোই আমি একা একা থাকতে খুব ভয় পাই। এখনো আম্মুকে সঙ্গে নিয়ে ঘুমাই। তাছাড়া এটা নতুন জায়গা, এখানে আমি একা একা ঘুমাতে পারবো না। তাহলে একটা কাজ করো, তুমি হৃদয়ের সঙ্গে হৃদয়ের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। অসম্ভব, এটা আমি কখনোই করতে পারবো না। হ্যাঁ কাকিমা, সে একদম ঠিক কথাই বলেছে। এই মেয়েকে নিয়ে আমি কেন আমার রুমে ঘুমাতে যাব? তুমি এক কাজ করো, তুমি নিশির রুমে ওকে পাঠিয়ে দাও। নিশি তো একাই ঘুমায়। নিশির সঙ্গে ঘুমালে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। ও হ্যাঁ, এতক্ষণে একদম ঠিক কথাই বলেছো। আসলে আমি ভুলে গিয়েছিলাম যে নিশি বাড়িতেই আছে। যাই হোক, কোনো সমস্যা নেই। রিহা, তুমি নিশির সঙ্গে গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে ফুফু, কোনো সমস্যা নেই। আমার ঘুম পাচ্ছে, আমি তাহলে আসছি। এই বলে রিহা নিশির রুমে চলে গেল নিশির সঙ্গে ঘুমানোর জন্য। নিশি হলো হৃদয়ের ছোট বোন। তারপর তারা দুজন ওই রুমে শুয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ রিহার খুব জোরে পানি পিপাসা পেল। সে ঘুম থেকে উঠে থাকলেও রুমে কোথাও কোনো পানি নেই। তাই সে রুম থেকে বের হয়ে কিচেনের দিকে গেল পানি খাওয়ার জন্য। আর তখনই হৃদয়ও ঘুম থেকে উঠেছিল। কেন জানি হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। কিচেনের দিকে লাইট দেখে হৃদয় কিচেনের দিকে এগিয়ে যায়। রিহাকে সেখানে দেখে হৃদয় অনেকটাই অবাক হয়ে যায়। অবাক হয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার ম্যাডাম, আপনার কি মাঝরাতে ক্ষুধা লাগার অভ্যাস আছে নাকি? থাকলে তোমার কি সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। তাছাড়া আমার কোনো সমস্যা থাকতে যাবেই বা কেন? আসলে আমাদের বাড়িতে তো কখনো কাউকে মাঝরাত্রে খাবার খেতে দেখিনি। এই প্রথম আপনাকে মাঝরাত্রে কিচেনে দেখলাম, তাই
আমার মনে প্রশ্ন জাগলো আর কি। মনে প্রশ্ন আসলেই যে কাউকে প্রশ্ন করতে হবে এরকমটা তো কোনো হাদিসে লেখা নেই। তাই অযথা আমাকে বিরক্ত করা থেকে বিরত থাকলেই ভালো হতো। ম্যাডাম, আপনি এরকম কেন? কোনো কথা বললে এভাবে রেগে যান। আপনার কি রেগে যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই নাকি? আমি কি আপনাকে কোনো খারাপ কথা জিজ্ঞাসা করেছি নাকি? খারাপ না ভালো সেটা তো আমার দেখার ব্যাপার না। আমাকে কেউ কোনো প্রশ্ন করবে, আমি কি কোনো খারাপ কাজ করেছি নাকি যে আমি কাউকে কোনো কারণে প্রশ্ন করতে যাবে? আই অ্যাম সরি, আমার ভুল হয়েছে। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন, কিন্তু এই প্রসঙ্গ নিয়ে আর কথা না বলি। এই কথা বলে হৃদয় কিচেন থেকে বের হয়ে নিজের রুমের দিকে অগ্রসর হচ্ছিল। তখনই পিছন থেকে রিহা বলতে লাগলো, আচ্ছা আমি না হয় কোনো একটা কারণেই এখানে এসেছি। আপনি আমাকে বলেন তো, আপনি এখানে কেন এসেছেন? আপনারও তো এখন ঘুমানোর কথা। তাছাড়া আপনার বেডরুম থেকে কিচেন রুম অনেকটাই দূরত্বে। তাহলে আপনি এখানে কেন এসেছেন? আমাকে ফলো করতে নাকি? দেখুন ম্যাডাম, আপনাকে ফলো করার কোনো ইচ্ছে আমার নেই। আমার হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল। অনেক চেষ্টার পরও ঘুম আসছিল না। তাই ভাবলাম বেলকনিতে কতক্ষণ হাঁটাহাঁটি করব, আর তখনই রুম থেকে বের হতেই আপনাকে দেখতে পেলাম। মিথ্যে কথা কেন বলছেন? আমি তো খুব ভালো করেই জানি আপনি আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছেন। তাহলে মিথ্যা বলার কি দরকার? প্লিজ বিলিভ মি, আমি আপনাকে ফলো করতে করতে এখানে আসিনি। আমার ঘুমটা ভেঙে গেল, রুম থেকে বের হলাম আর কিচেনে লাইট দেখে এখানে চলে আসলাম। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে তো আর আমি আপনাকে জোর করে আমার কথা বিশ্বাস করাতে পারবো না। এরপর রিহাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হৃদয় সেখান থেকে চলে আসে নিজের রুমে। তারপর বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকে। এদিকে রিহা পানি খেয়ে তারপর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সবাই একসঙ্গে নাস্তা করে। নাস্তা শেষ হলে রিহা তার ফুফুর রুমে গিয়ে ফুফুর সঙ্গে গল্প করতে থাকে। আম্মামণি, তোমার পড়াশোনার কি খবর? বাড়িতে এসেছো পর থেকে তো ব্যস্ততার কারণে তোমার সঙ্গে কথাই বলতে পারছি না। এই তো চলছে। আমি তো আমার সবটা দিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করছি, কিন্তু তারপর কি হবে সেটা তো আর আমি জানি না। দেখো মামনি, তোমাকে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। তুমি আমাদের সকলের নয়নের মণি। আমরা সবাই তোমাকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা করি। তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে নাই পারো তাহলে কিন্তু আমাদের সবার খুব খারাপ লাগবে। ফুফু, আমি তোমাদের এখানে বেড়াতে এসেছি, প্লিজ আমাকে এইসব কথা বলো না। আমার এগুলো ভালো লাগে না। আমি এখানে একটু ভালো সময় কাটাতে চাই। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। হৃদয়ের কাজ একদম শেষ হয়ে গেছে। আমি ওকে বলবো তোমাকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাতে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি তো জানোই গ্রাম আমার অনেক পছন্দের। যদিও আব্বুর চাকরির কারণে কখনোই আমাদের গ্রামে থাকা হয় না। এখন আমার গ্রামে বিয়ে হয়েছে, এখন তুমি চাইলেই যে কোনো সময় গ্রামে চলে আসতে পারো আর এখানে সময় কাটাতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন তুমি তাহলে তোমার ওই ভাসুরের ছেলেকে বলো আমাকে নিয়ে ঘুরে আসতে। রিহার এই কথা শুনে রিয়া তখন হৃদয়কে ডাকতে চায়। রিয়া হৃদয়ের রুমে গিয়ে দেখে হৃদয় তখনও ঘুমাচ্ছে। তাই রিয়া হৃদয়কে ঘুম থেকে তুলে। কি হলো, তুমি এখনো ঘুম থেকে উঠছো না কেন? সকাল 11টা বেজে গেছে, এবার তো বাবা ঘুম থেকে ওঠো। কাকিমা, আমায় ডাকছো কেন? আমায় আর একটু ঘুমাতে দাও। আমার কোনো কাজ নেই। তাছাড়া আমি তো একটু ঘুম পাগলা টাইপের, সেটা তো তুমি জানোই। হ্যাঁ রে বাবা, ওই সব কিছু আমি জানি, কিন্তু এখন তোমাকে ঘুম থেকে উঠতে হবে। কারণ তুমি তো জানোই রিহা আমাদের এখানে বেড়াতে এসেছে আর ও গ্রাম খুব পছন্দ করে, তাই গ্রাম ঘুরে দেখতে চাইছে। এখন তো বাড়িতে তুমি ছাড়া অন্য কেউ নেই ওকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যাও, আমি 20 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। তবে হ্যাঁ, একটা কথা তোমায় বলে রাখি, তোমার ভাতিজি কিন্তু প্রচণ্ড বদমেজাজি, খুব খারাপ আচরণ করে মানুষের সঙ্গে। ওকে বলবে যদি আমার সঙ্গে ভালো আচরণ করে তবেই আমি ওর সঙ্গে যাব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি রিহাকে বলে দেব ও যেন তোমার সঙ্গে কোনো খারাপ আচরণ না করে। এই বলে রিয়া হৃদয়ের রুম থেকে বের হয়ে চলে যায়। আর এদিকে হৃদয় বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। সকালে 11:30 দিকে হৃদয় ড্রয়িং রুমে আসে।
আর ড্রয়িং রুমে এসে এসে দেখতে পায় রিহা রেডি হয়ে তার জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে। রিহা এমনিতেই যথেষ্ট সুন্দরী, তবে খুবই হ্যাংলা পাতলা একটা মেয়ে। এদিকে আজ রিহা পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে, সেই সঙ্গে ম্যাচিং করা কাচের চুড়ি, কানে এক জোড়া ঝুমকো, আর চুলগুলো খুলে রেখেছে। এতে যেন মনে হচ্ছে স্বর্গ থেকে এক পরী নেমে এসেছে। এটা দেখে হৃদয় নিজের মন থেকেই গেয়ে উঠল। খাইরুন লো, তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ, হাত দুখানা কাচের জড়িয়ে ঝুমুর ঝুমুর বাজে। ব্যাস এই পর্যন্তই। এরপরে রিহা ধমক মেরে বলে উঠল, স্টপ দিস ননসেন্স। এসব কি হচ্ছে? কি সব আবল তাবলের মতো গান গাওয়া শুরু করে দিয়েছেন? এসব আবালের গান বন্ধ করেন, আর এখন আমাকে নিয়ে বের হবেন কিনা সেটাই বলেন। আপনার এসব আবাল মার্কা গান শুনে আমার তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তো আমি কি করব বলেন? আপনি এত সুন্দর করে সাজুগুজু করেছেন, আর আপনার চুলগুলো এত সুন্দর, দেখতে এত সুন্দর লাগছে, তো কি করব? আমার মনে গান চলে আসলো। দেখো, একদম ফ্লার্টিং করার চেষ্টা করবে না। আমি খুব ভালো করেই জানি আমি দেখতে কেমন, তাই আমাকে পাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে এই কথাটা সত্য যে মেয়েদের সামনে কখনো সত্য কথা বলতে হয় না, কারণ সত্য কথা বললে মেয়েরা কখনোই সেটা বিশ্বাস করে না, উল্টে আরো পাশের মানুষটাকে হাজারটা কথা শুনিয়ে দেয়। হয়েছে হয়েছে, আপনাকে আর সত্য কথা বলতে হবে না। আপনাকে এত সত্য কথা বলার জন্য কে বলেছে বলেন? এখন কি আপনি বের হবেন নাকি আমি জামা কাপড় খুলে ফেলবো? আরে না, এসব আপনি কি বলছেন? চলুন তো ম্যাডাম, কিসে করে যাবেন, গাড়িতে না বাইকে? তুমি বাইক চালাতে পারো? আরে ম্যাডাম, আমি ছেলে মানুষ, আমি যদি বাইক চালাতে না পারি তাহলে কি করব? আমি খুব ভালো বাইক চালাতে পারি। আপনার ইচ্ছে থাকলে আপনি আমার সঙ্গে যেতে পারেন। তাহলে বাইকেই যাব, আমার বাইকে যেতে খুব ভালো লাগে। এই বলে হৃদয় আর রিহা দুজনে বাড়ি থেকে বের হয়, আর তারপর বাইকে চড়ে সারাদিন ঘোরাঘুরি করে, আর সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসে। এভাবেই চলে গেল বেশ কয়েকদিন। হৃদয়ের পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। হৃদয় ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছে। সে খুশিতে সারা বাড়িতে আনন্দ উল্লাস চলছে। তখনই রিহা শহরে চলে আসার সময় হয়ে গেল। ফুফু, আমাকে তো এবার ঢাকায় ফিরে যেতে হবে। অনেক দিন তোমাদের এখানে ঘুরোঘুরি করেছি, আর এখানে থাকলে চলবে না। আমারও তো রেজাল্ট বের হয়েছে, আমাকেও ভার্সিটিতে ভর্তি হতে হবে। হ্যাঁ, তোমার আব্বুর সঙ্গে আমার গতকালকেই কথা হয়েছিল। ওনার সঙ্গে আমি বলেছি তুমি হৃদয়কে নিয়ে ঢাকায় যাবে। হৃদয় কেন যাবে? আমি তো একাই চলে যেতে পারবো, আমার সঙ্গে কারোর যেতে হবে না। তুমি একা চলে যেতে পারবে সেটা আমিও খুব ভালো করেই জানি, কিন্তু হৃদয় তোমার সঙ্গে যাচ্ছে না। সে এখন থেকে তোমাদের ওখানেই থাকবে, আর ওখানে থেকেই পড়াশোনা করবে। তোমার আব্বুর সঙ্গে আমার এই ব্যাপারে কথা হয়েছে। এসব তুমি কি বলছো? ওই ফাজিল মার্কা ছেলেকে আমি কখনোই আমাদের বাসায় থাকতে দিতে পারবো না। রিহা, তুমি ভুলে যেও না, ওই বাড়িটা যেমন তোমার বাবার, তেমনি ওই বাড়িতে আমারও অধিকার আছে। তাই আমি চাইলেই আমার ভাগটা যে কাউকেই দিতে পারি, কিন্তু আমি তো সেরকমটা করব না। শুধু হৃদয়কে সেখানে রেখে পড়াশোনা করাতে চাইছি। তাহলে তো এতে তোমার অসম্মতি কোনো কেন? তাছাড়া তোমার বাবা নিজেই তো সম্মতি দিয়েছেন, তাহলে তুমি কেন অসম্মতি জানাচ্ছ? এই ছেলেটাকে আমার পছন্দ নয়, তাই। দেখো, তোমার পছন্দ অপছন্দের উপর তো আর আমরা সবকিছু ছেড়ে দিতে পারি না। আমরা তোমার গার্ডিয়ান, আর তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট অধিকার আমাদের রয়েছে। তুমি এখনো অনেক ছোট, আর এখন তোমার আবেগ দিয়ে সবকিছু চিন্তা করার সময়। তাই আবেগ দিয়ে সবকিছু চিন্তা করলেই হয় না, বিবেক দিয়েও সবকিছু চিন্তা করলে ভাবতে হয়, যেটা বয়স এখনো তোমার হয়ে ওঠেনি। যখন হবে তখন তুমি বুঝতে পারবে। এই বলে রিহাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার ফুফু সেখান থেকে সোজা হৃদয়ের রুমে চলে গেল, আর হৃদয়কে বলতে লাগলো, হৃদয়, তুমি তোমার লাগেজপত্র গুছিয়ে নাও। কাল সকালেই তুমি আর রিহা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলে রেখেছি, তুমি ওখানে গেলেই রিহা আর তোমাকে একই ভার্সিটিতে ভর্তি করানো হবে। ঠিক আছে কাকিমা, কোনো সমস্যা নেই, তোমরা যেটা ভালো মনে করো আমি সেটাই করব। এই বলে হৃদয় নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয়, আর পরের দিন সকালবেলা বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এই বলে হৃদয় নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয়, আর পরের দিন সকালবেলা বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
সেখানে এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে আসলো। বাড়ির সামনে এসে কলিং বেলে চাপ দিতেই রিহার আম্মু দরজা খুলে দেয়। রিহা বাড়ির ভিতরে প্রবেশ করে কাউকে কোনো কিছু না বলেই নিজের রুমে চলে যায়। অপরদিকে হৃদয় রিহার আম্মুকে সালাম দেয় আর কুশল বিনিময় করে। আসসালামু আলাইকুম আন্টি, কি অবস্থা? কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম বাবা। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তুমি ভেতরে আসো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও, তারপর তোমার সঙ্গে কত কথা বলা যাবে। ঠিক আছে আন্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অতঃপর রিহার আম্মু হৃদয়কে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল আর হৃদয়কে একটা রুম দেখিয়ে দিল। হৃদয় সেখানে গিয়ে নিজের লাগেজ আর প্রয়োজনীয় জিনিসপত্র রেখে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে দেখে তার বাড়ি থেকে ফোন এসেছে। আসসালামু আলাইকুম আব্বু, বলো কি বলবে? ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি কি ঢাকায় গিয়ে ঠিকঠাক মতো পৌঁছেছো? হ্যাঁ আব্বু, এই তো কিছুক্ষণ হলো আমি এখানে এসে পৌঁছেছি। এই তো সবেমাত্র ফ্রেশ হয়ে আসলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না। ওখানে তোমার আঙ্কেল আন্টি আছেন, ওনারাই তোমার সবকিছু দেখে নেবেন। আচ্ছা আব্বু, ঠিক আছে, তাহলে এখন রাখি, পরে ফোন করে কথা বলা যাবে। এই বলে হৃদয় ফোনটা কাটতে না কাটতেই ডাইনিং টেবিল থেকে রিহার আম্মুর গলার আওয়াজ শুনতে পেল। হৃদয়, ও হৃদয়, একবার ড্রয়িং রুমের টেবিলে আসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা আন্টি, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এই বলে হৃদয় খাবার খাওয়ার জন্য টেবিলে চলে গেল। সে টেবিলে গিয়ে বসতেই রিহার আম্মু তাকে খাবার বেড়ে দিল। সে খাওয়া শুরু করলো, কিন্তু রিহা খাবার টেবিলে আসেনি। এটা দেখে হৃদয় রিহার আম্মুকে প্রশ্ন করলো। আন্টি রিহা কোথায়? ও তো আমার সঙ্গে সকালবেলা বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছে, ওরও তো খাবার খাওয়া প্রয়োজন, ও আসেনি কেন? ওর কথা বলো না বাবা, ওর যে কখন কি হয় সেটাই বুঝে উঠতে পারি না। তুমি খাবারটা খেয়ে নাও, ওর যখন রাগ মিটে যাবে ও নিজে এসে খাবার খেয়ে নেবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি, কিন্তু ও কেন রাগ করেছে? আমি এখানে এসেছি বলে? না বাবা, সেরকম কোনো ব্যাপার নাই, এসব কিছু নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি তোমার মতো এখানে থাকো, আমি সবকিছু তোমার কাকির কাছ থেকে শুনেছি। ওসব নিয়ে তুমি একদম চিন্তা করবে না, আমরা এখনো বেঁচে আছি। কিন্তু তারপরেও আন্টি, ও আমাদের মেয়ে, আমার জন্য ওর এখানে কোনো সমস্যা হলে আমার তো এখানে থাকা উচিত নয়। আমি না হয় গ্রামে ফিরে যাই। না বাবা, এই কথাটা যতটুকু বলেছো তো বলেছো, আর ভুল করেও এই কথাটা বলো না, তাহলে তোমার কাকিমা অনেক ঝগড়াঝাটি করবে। তুমি তো জানোই তোমার কাকিমা কেমন মানুষ, উনি নিজ দায়িত্বে তোমাকে এখানে পাঠিয়েছে, আর এখন যদি তোমাকে এখান থেকে ফিরে যেতে হয় তাহলে এর পরিণাম কি হবে তুমি জানো না? কিন্তু তাই বলে আমার জন্য আরেকজনের ঝামেলা? এইসব কিছু না বাবা, দেখবে 2-3 দিন গেলে এমনি এমনি সবকিছু ঠিক হয়ে যাবে। এখন তুমি খাবার খাওয়া শুরু করো তো, ওকে নিয়ে চিন্তা কোনো কারণ নেই। হৃদয় তখন আর কোনো কথা না বলে চুপচাপ খাবার খেতে শুরু করলো। খাওয়া দাওয়া শেষ হলে সে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। অপরদিকে রিহার আম্মু রিহার সঙ্গে কথা বলতে গেল। কি ব্যাপার রিহা, এসব কি হচ্ছে? তুমি এগুলো কেন করছো? আমার ইচ্ছে হয়েছে তাই আমি করছি। তুমি জানো না আমি বেশি মানুষ দেখতে পছন্দ করি না। এই সব কিছু জানার পরেও ফুফু কেন এরকমটা করলো? ফুফু তো জানতো আমি বাইরের মানুষ আমার বাড়িতে একদম অ্যালাউ করি না, তারপরেও এরকমটা করেছে। দেখো মা, এসব ব্যাপার নিয়ে তুমি একদম ঝামেলা করো না। ছেলেরা তো এখানে সারা জীবনের জন্য চলে আসেনি, এই তো কয়েকটা বছর থাকবে, মাত্র পড়াশোনা শেষ হলেই তারপর তো এখান থেকে চলেই যাবে। তাহলে এত ঝামেলা করার কি আছে? তাছাড়া সে তো আর তোমার রুমে থাকছে না, সে তো আলাদা রুমেই থাকছে। সে যাই হোক না কেন, আমি এসব একদম সহ্য করতে পারবো না। তুমি এই ছেলেটাকে বলো এখান থেকে চলে যেতে। প্রিয়া, তুমি এসব ফালতু বকা বন্ধ করো। তোমার আব্বু যদি এসব জানতে পারে তাহলে কিন্তু তোমার আব্বুও প্রচন্ড ক্ষেপে যাবে। সে তুমি চেষ্টা করে দেখতেই পারো, কিন্তু কোনো কাজ হবে না। আব্বুটা আমার, আমি জানি আমার আব্বু কখন কি করে না করে। আর তুমি হয়তো এটা ভুলে গেছো যে আমার আব্বু আমার পছন্দের কাজগুলোই করতে পছন্দ করে। দেখো, সবটা কিন্তু এক ব্যাপার নয়। এখানে তোমার ফুপু হৃদয়কে পাঠিয়েছে, আর তোমার আব্বু তোমাকে যতটা না ভালোবাসে তোমার ফুপুকে তার চেয়েও বেশি ভালোবাসে, এটা তুমি জানো না? ঠিক আছে, এটা সময় হলে দেখা যাবে, আগে আব্বু বাড়িতে আসুক।
রিহার আম্মু তখন কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেলেন। আর এদিকে রিহা অপেক্ষা করতে লাগলো কখন তার বাবা বাড়িতে আসবে আর সবকিছু তার বাবাকে খুলে বলবে। রাত 10টার দিকে তার বাবা বাড়িতে আসলো। ইউনিফর্ম খুলতে যাবে তখন রিহা তার বাবার রুমে প্রবেশ করে। তার বাবা রিহাকে দেখে বলল, কি ব্যাপার মামনি, কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আর বাসায় কখন আসলে? আমাকে ফোন দিয়ে জানালে না? রিহা তখন কোনো কথা না বলে মুখ গোমড়া করে বসে রইল। এটা দেখে তার আব্বু খুব ভালোভাবে বুঝতে পারলো তার মেয়ের মন খারাপ হয়েছে। তাই তিনি রিহার কাছে গিয়ে বসলেন আর তার মাথায় হাত রেখে বলতে লাগলেন, কি ব্যাপার মামনি, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? কেউ কি তোমার কিছু বলেছে? আব্বু, আমি তো তোমার সন্তান, তাই নাকি? তুমি তো আমার যেটাতে ভালো হবে সেটাই করবে, তাই না? হ্যাঁ অবশ্যই মা, তুমি যেটা কমফোর্টেবল তুমি যেটাতে তুমি খুশি থাকবে, আমি তো সেটাই সব সময় করার চেষ্টা করি। কেন, কি হয়েছে? এসব কথা এখন কেন বলছো? আব্বু, ফুফু তার ভাসুরের ছেলেকে এখানে পাঠিয়েছে পড়াশোনা করানোর জন্য, কিন্তু আমি এটা চাই না। আমি চাই না ছেলেটা আমাদের বাড়িতে থাকুক। এসব তুমি কি বলছো মা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তো জানোই তোমার ফুপুর সম্পর্কে এসব কথা যদি তোমার ফুপু জানতে পারে তাহলে কিন্তু প্রচন্ড রাগ করবে। তাছাড়া এই বাড়িতে যতটুকু অধিকার আছে ঠিক তোমার আর চাইতে বেশি অধিকার কিন্তু তোমার ফুপুর, কারণ তুমি পরের জন্ম নিয়েছো আর তোমার ফুপু কিন্তু আগে জন্ম নিয়েছে। তাই তোমার ফুপুর সিদ্ধান্তে কে অবহেলা করো না। তার মানে আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি এই বাড়িতে আমার কোনো মূল্য নেই। আমি যাই কিছু করি আর যাই কিছু বলি না কেন, কেউ আমার কোনো কথাই শুনবে না। তোমাদের কথাই সর্বোপরি বহাল থাকবে, তাই না? দেখো আম্মু, বিষয়টা আসলে এরকম না, তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি আর কোনো কিছু বুঝতে চাই না। আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি এবার এটি যে আমার সিদ্ধান্তের কোনো মূল্য নেই। যাই হোক, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো। তবে একটা কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওই ছেলেটা যেন আমার রুমের আশেপাশেও না যায়, আর আমাকে সব সময় যেন দূরে দূরে থাকার চেষ্টা করে। এসব তুমি কেমন কথা বলছো? না, আমি তো সেটাই বুঝতে পারছি না। একটা মানুষ সে বাড়িতেই থাকবে আর সে তোমার থেকে নিজের দূরত্ব কি করে বজায় রাখবে সেটা তুমিই বলো। থাকতে গেলে তো আমাদেরকে পাশাপাশি থাকতে হবে, তাই নাকি? আমি কোনো কিছু জানি না আর কোনো কিছু জানতেও চাই না। ও যেন আমার আশেপাশে না থাকে। এই বলে রিহা রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। আর এরপর দেখতে দেখতে 2 দিন সময় চলে যায়। রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই রিহার আব্বু রিহা আর হৃদয় দুজনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা দুজনেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দাও, আমি তোমাদেরকে নিয়ে আজ ভার্সিটিতে এডমিশন করাতে যাব। অতঃপর সকাল 10টার দিকে রিহার আব্বু রিহা আর হৃদয়কে নিয়ে ভার্সিটিতে এডমিশন করাতে চলে গেল। তিনি দুজনকেই একই ভার্সিটিতে ভর্তি করালেন। এটা দেখে রিহা তার আব্বুকে বলতে লাগলো, আবার হৃদয়কে তুমি আমাদের ভার্সিটিতে কেন ভর্তি করিয়েছো? কারণ এটা শহর, এখানে চলাফেরা করতে গেলে একটা মেয়ের আর হৃদয় যদি এখানে পড়াশোনা করে তাহলে সে তোমাকে তার পড়ার পাশাপাশি যথেষ্ট গার্ডও দিতে পারবে। তাই আমি বুঝতে পেরেছি তোমাদের সবারই মাথা একদম খারাপ হয়ে গেছে। আমি আমার নিজের গার্ড নিজেই দিতে পারবো। ওকে আমাকে গার্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি ওকে এখান থেকে নিয়ে যাও। আমি ওকে এখানে দেখতে চাই না। তোমার কথা মতো সবকিছু হবে না। তোমাকে যেটা বলেছি তোমাকে সেটাই মেনে নিতে হবে, অন্যথায় তোমার ভার্সিটিতে পড়াশোনা করাই হবে না। আমি সারাদিন আমার ডিউটি নিয়ে ব্যস্ত থাকি, অপরদিকে তোমার আম্মু ও তোমাকে যথেষ্ট সময় দিতে পারে না। তাই তুমি যদি আমার প্রস্তাব মেনে নাও তাহলে তোমার পড়াশোনাই বন্ধ করে দিতে হবে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে এসব আমার সঙ্গে। এরপর রিহার আব্বু রিহা আর হৃদয়কে ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দিয়ে সেখান থেকে চলে গেল। সেটি হলো তাদের প্রথম দিন ইউনিভার্সিটিতে। ভার্সিটি ছুটি হয় দুপুর 2টার দিকে। তারপর রিহা আর হৃদয় বাসায় চলে আসে। বাসায় আসতেই রিহার আম্মু রিহাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার মামুনি, প্রথম দিন ভার্সিটিতে তোমার কেমন কাটলো? যেমন ইচ্ছে তেমন, তাতে তোমাদের কি? তোমরা তো আমাকে এখন চোখের কাঁটা মনে করছো। আমাকে উপরে ফেলতে পারলেই ভালো, তাই না? এমন কথা কেন বলছো তুমি? আমরা কি তোমার সৎ বাবা মা নাকি? এখন তো আমার এটাই মনে হচ্ছে তোমরা মনে হয় আমার সৎ বাবা মা, তাই তো আমার সঙ্গে এরকম আচরণ করছো তোমরা। আমার নিজের বাবা মা হতে তাহলে তো আমার সঙ্গে এরকম আচরণ করতে পারতে না।
তাহলে তো অন্তত একবার তোমরা আমার ইচ্ছা অনিচ্ছার কথা জানতে চাইতে, আমার ইচ্ছা অনিচ্ছাগুলোকে গুরুত্ব দিতে। বুঝতে পেরেছি তোমার অভিমানের কারণটা কি। তুমি রুমে যাও। আচ্ছা হৃদয়, এবার তুমি বলো তো, তোমাদের আজকের দিনটা কেমন কাটলো? এই তো আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে এই ব্যাপারে পরে কথা বলবো। এখন তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, দুপুরের খাবার খাবে। আমি সবার জন্য অনেকক্ষণ ধরে দুপুরের খাবার বানিয়ে অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। আচ্ছা আন্টি, ঠিক আছে। তবে আন্টি, একটা কথা বলার ছিল। রিহা মনে হয় আমার এখানে থাকাটা একদম সহ্য করতে পারছে না। এসব কোনো ব্যাপার না বাবা, তুমি এসব নিয়ে একদম মাথা ঘামিও না, দেখবে সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে আমার মেয়েটা ছোটবেলা থেকে একা একা থেকে অভ্যস্ত, তো এই জন্য বেশি মানুষ পছন্দ করে না। তবে কোনো ব্যাপার না, দেখবে সবকিছুই সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। হৃদয় তখন কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে গেল। আর তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যাবেলা হৃদয় রুম থেকে বের হয়ে ছাদে এসে সিগারেট খাচ্ছে। তখনই রিহা সেখানে এসে উপস্থিত হয়। সিগারেটের গন্ধ নাকে এসে লাগতেই রিহা চারপাশে খুঁজতে লাগলো কে সিগারেট খাচ্ছে। তখনই হৃদয়কে দেখতে পারল। সিগারেটের গন্ধ নাকে এসে লাগতেই রিহা চারপাশে খুঁজতে লাগলো কে সিগারেট খাচ্ছে। তখনই হৃদয়কে দেখতে পেল আর চিৎকার দিয়ে বলতে লাগলো, তোমার কত বড় সাহস, তুমি আমার বাসায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ? সরি, আসলে বাইরে আমার তেমন চেনা জানা নেই তো, আর সিগারেট খাওয়া আমার অনেক দিনের অভ্যাস। সিগারেট না খেয়ে আমি থাকতে পারি না। তোমাকে দেখি আমার মনে কেমন যেন একটা সন্দেহ হয়েছিল, আর এখন সেটা বুঝতে পারছি। আসলে তুমি কি শুধু সিগারেট খাও, নাকি এর ভেতরে অন্য কিছুও চলে? আরে না, এসব তুমি কি বলছো? অন্য কিছু কেন চলতে যাবে? আমি তো শুধু সিগারেটই খাই। আসলে বন্ধুদের সঙ্গে থাকতে থাকতে কখন যে এটা অভ্যাস হয়ে গেছে এটাই বুঝতে পারিনি। এখন ভাবছি এটা ছেড়ে দেব। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তুমি এগুলো আমাকে শোনানোর জন্য বলছো, কিন্তু বিশ্বাস করো, এগুলো আমাকে বলে কোনো লাভ নেই। কারণ আমি আজকেই আব্বুর কাছে বলে দিব তুমি সিগারেট খাও। এই না না, একদম তুমি এরকমটা করো না। তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু দয়া করে আঙ্কেলের সঙ্গে এই ব্যাপারে কিছু বলো না। তাহলে আজকের পর থেকে টোটালি সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে। তুমি বাসার বাইরে কোথাও সিগারেট খেতে পারবে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি সিগারেট খাওয়া ছেড়ে দিব, কিন্তু তুমি দয়া করে আঙ্কেলের সঙ্গে এই ব্যাপারে কিছু বলো না। ঠিক আছে, বলবো না। আচ্ছা, আমার একটা শখ আছে প্রতিদিন বিকালবেলা হাঁটতে যাওয়া, কিন্তু এটা না আমার কখনোই পূরণ হয়ে ওঠে না। তুমি যদি প্রতিদিন বিকালবেলা আমাকে হাঁটতে নিয়ে যাও তাহলে আমি এটা ভুলে যাব। কিন্তু তুমি তো আমাকে সহ্য করতে পারো না, এমনকি আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা করছো। তাহলে হঠাৎ এরকম কথা কেন বলছো? কারণ আমি চাইলেই এই বাড়ি থেকে তোমাকে বের করে দিতে পারবো না। আব্বু এবং ফুফু দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছে তুমি এখানে থেকে পড়াশোনা করবে, তাই এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। তবে এই যে তুমি যে এখন ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলে, সেটার বদলে তুমি আমাকে প্রতিদিন বিকেলে হাঁটতে নিয়ে যাবে। তা না হলে আমি আব্বুর কাছে বলে দেবো তুমি সিগারেট খাও। তখন মনে মনে ভাবতে লাগলো, মান সম্মান যাওয়ার চাইতে এমন একটা সুন্দরী মেয়েকে নিয়ে প্রতিদিন বিকেলে বাইরে হাঁটতে যাওয়া ভালো। রিহা দেখতে যথেষ্ট সুন্দরী, আর সুন্দরীদের সঙ্গে সময় কাটানো প্রত্যেকটা পুরুষেরই স্বপ্ন থাকে। তাই বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে হৃদয় রিহাকে বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি প্রতিদিন বিকেলে তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো। এখন নিচে চলো, সন্ধ্যা নেমে গেছে, পড়তে বসতে হবে। অতঃপর হৃদয় আর রিহা দুজনেই বাড়ির ভিতরে চলে আসলো আর পড়তে বসলো। পড়া শেষ হলে রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দুজনে নাস্তা করে রেডি হয়ে নিল ভার্সিটি যাওয়ার জন্য। অপরদিকে রিহা যখন বুঝতেই পারলো সে যাই কিছু করুক না কেন হৃদয়কে এই বাসা থেকে তাড়াতে পারবে না, তাই তখন সে মনে মনে ভাবলো, একই বাড়িতে যখন থাকতে হবে তখন আর ঝামেলা করে কি লাভ। তার চাইতে বরঞ্চ এটাই ভালো হবে যে দুজনে মিলেমিশে একসঙ্গে পড়াশোনা করবে এবং ভার্সিটিতে যাওয়া আসা করবে। তাহলে তার বাবা মায়ের চিন্তাও একটু কম হবে। এইসব চিন্তা করতে করতেই দুজন বাসা থেকে বের হতে যাবে, তখনই রিহার আব্বুর সঙ্গে দেখা হয়ে গেল। রিহার আব্বু হৃদয়কে বলতে লাগলো, হৃদয়, তুমি কি বাইক চালাতে পারো? হ্যাঁ আঙ্কেল, এই তো মোটামুটি পারি। ঠিক আছে, তাহলে আজ ভার্সিটি থেকে আসলে তোমাকে নিয়ে বাইকের শোরুমে যাবো, আর তারপর তোমাকে একটা বাইক কিনে দেবো। কারণ গাড়িতে যাতায়াত করতে তোমাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, কারণ ঢাকা শহরের রাস্তা যানজট তো আছেই। তাই একটা বাইক কিনে দিলে তোমরা দুজনেই সময় মতো ভার্সিটিতে পৌঁছে যেতে পারবে। হ্যাঁ আব্বু, এটা তো তুমি একদম ঠিক কথাই বলেছো।
আসলে আমিও মনে মনে এরকমটাই ভাবছিলাম। আসলে আমাদের ঢাকা শহরের রাস্তায় যেরকম যানজট, তার জন্য তো প্রতিদিন সময় মতো ভার্সিটিতেই পৌঁছানো যায় না। তাই তুমি যদি হৃদয়কে একটা বাইক কিনে দাও তাহলে খুবই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, বিকেলে ভার্সিটি ছুটি হওয়ার পর বাসায় আসো, তারপর তোমাদের দুজনকে নিয়েই বাইকের শোরুমে যাবো, তা না হলে আবার লেট হয়ে যাবে। এই বলে হৃদয় আর রিহা দুজনেই ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। সেদিন বিকেল বেলা দুজনে বাসায় আসতেই রিহার আব্বু দুজনকে নিয়ে বাইকের শোরুমে গেল আর হৃদয়কে তার পছন্দ মতো একটা বাইক কিনে দিল। এরপর থেকে দুজনে বাইকেই আসা যাওয়া করত। কিন্তু হঠাৎ করে একদিন হৃদয় খুব বেশি অসুস্থ হয়ে পড়ল। তার খুব জ্বর, কিন্তু 1-2 দিন পরে ছিল তাদের এক্সাম। সেই কারণে রিহাকে ইউনিভার্সিটি যেতেই হবে, কারণ আজ ভার্সিটিতে কিছু নোটস দেবে, সেগুলো আনতে হবে। তাই হৃদয় রিহাকে বলল, রিহা, তুমি একটা কাজ করো, তুমি একা একাই ভার্সিটিতে চলে যাও। আজ তো আমার শরীরটা খুবই খারাপ, আমি তো যেতে পারবো না। আর 2 দিন পর থেকেই আমাদের এক্সাম শুরু হতে যাচ্ছে, এখন নোটসগুলো না আনলেও তো চলবে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না, আমি ভার্সিটি পৌঁছে যেতে পারবো। আমি আম্মুকে বলে যাব তোমাকে ওষুধগুলো খাইয়ে দিতে। তুমি ওষুধ খেয়ে তারপর বিশ্রাম নাও। এই বলে রিহা বাসা থেকে বেরিয়ে পড়লো। তারপর ভার্সিটি ছুটি হলেও রিহা ক্যাম্পাস থেকে বের হতে যাবে, তখনই কয়েকটা ছেলে পেলে এসে তার সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, এই সুন্দরী দাঁড়াও, তোমার সঙ্গে অনেকদিন ধরে কথা বলবো ভাবছি, কিন্তু ওই শকুনের বাচ্চাটার জন্য তো পারছি না। এই বলে রাজ আর তার বন্ধুরা মিলে রিহার পথ আগলে দাঁড়ালো। রিহা তখন তাদেরকে বলতে লাগলো, এইসব কি করছেন আপনারা? প্লিজ আমার পথ থেকে সরে দাঁড়ান, আমাকে বাসায় যেতে হবে। আরে সুন্দরী, এত বাসার যাওয়ার জন্য তারা কিসের? আজ ওই শকুনের বাচ্চাটা আসেনি তাই। যাই হোক সুন্দরী, চলো, তোমাকে না আমার পছন্দ হয়েছে, তোমাকে নিয়ে একটু লং ড্রাইভ করে আসি। আরে আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান, বললাম তো আমাকে বাসায় যেতে হবে। আরে বললাম তো তোমাকে আমি তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিব, তাই এত তাড়াহুড়ো করো না, চলো আমার সঙ্গে একটু ঘুরে আসি, তারপর আমি নিজ দায়িত্বে তোমাকে বাসায় পৌঁছে দিব। এই বলে রাজ আর তার বন্ধুরা মিলে রিহাকে জোর করে তাদের গাড়িতে ওঠানোর চেষ্টা করছিল। তখনই রিহা চিৎকার করতে লাগলো, আর এসব কি করছেন আপনারা? আমাকে জোর করে আপনাদের গাড়িতে তুলছেন কেন? প্লিজ ছেড়ে দিন আমাকে। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, প্লিজ হেল্প মি। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। রিহার এরকম চিৎকার শুনে ভার্সিটির প্রিন্সিপাল সেখানে চলে আসলেন আর প্রিন্সিপাল সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আরে এসব কি করছো তোমরা? তোমরা জানো এই মেয়েটা কে? কার সঙ্গে তোমরা পাঙ্গা নিতে চলছো? আরে প্রিন্সিপাল সাহেব, আপনি কেন এখানে ঝামেলা করতে এসেছেন? এখান থেকে মানে মানে কেটে পড়ুন, আমাদের সঙ্গে ঝামেলা করতে আসবেন না। আপনি তো আমাদের সম্পর্কে খুব ভালো করেই জানেন, তাই আশা করি আপনাকে ওভাবে বলার কিছুই নেই। এই বলে রাজ আর তার বন্ধুরা মিলে রিহাকে জোর করে গাড়িতে তুলে নিল আর তারপর সেখান থেকে চলে গেল। এদিকে ভার্সিটির প্রিন্সিপাল কোনো উপায়ান্তর না পেয়ে সঙ্গে সঙ্গে রিহার আব্বু নম্বরে ফোন করলো। আসসালামু আলাইকুম প্রিন্সিপাল সাহেব, কি ব্যাপার আজ হঠাৎ আপনি আমাকে ফোন করলেন? মিস্টার অজয়, একটা খুব বড় সমস্যা হয়ে গেছে। আপনার মেয়ে আজ একা একা ভার্সিটি এসেছিল, আর আমাদের ভার্সিটির সিনিয়র ডিপার্টমেন্টের কিছু ছেলে রিহাকে তুলে নিয়ে গেছে। আপনি প্লিজ কিছু একটা করুন। আরে প্রিন্সিপাল স্যার, আপনি এসব কি বলছেন? আমার মেয়েকে তুলে নিয়ে গেছে? এত বড় বুকের পাটা। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, ওদেরকে তো আমি দেখে নেব। ওকে এটা বলুন যে ওরা কোন দিকে গেছে। ওরা তো ভার্সিটি থেকে গাড়ি বের করে আশুলিয়ার দিকে গেছে মনে হয়। আপনি প্লিজ একটু তাড়াতাড়ি করুন, দেরি হলে আপনার মেয়ের সঙ্গে খারাপ কিছু না হয়ে যায়। আপনি কোনো চিন্তা করবেন না, আমার মেয়ের গায়ে একটা ফুলের আঁচড়ও লাগতে দেব না। তবে একটা কথা মনে রাখবেন, ওদেরকে তো আমি দেখে নেব। ওদের কত বড় সাহস আমার মেয়ের সঙ্গে এরকম আচরণ করার, সাহস কোথা থেকে পায়? এই বলে রিহার আব্বু ফোনটা সঙ্গে সঙ্গেই কেটে নিল আর তারপর থানা থেকে পুলিশ ফোর্স নিয়ে সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়ল। আসলে রিহার আব্বু একজন পুলিশ অফিসার, এটা রিহা সবসময় গোপন রেখে গেছে। আসলে সে তার বাবার পরিচয়ে কারোর সঙ্গে পরিচিত হতে চাইতো না, তাই। অপরদিকে রাজ আর তার বন্ধুরা মিলে রিহাকে নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছে আর এদিকে রিহা গাড়ির ভেতরে চিৎকার করে চলেছে, প্লিজ হেল্প মি। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আরে সুন্দরী, চিৎকার করে কোনো লাভ হবে না। আমি যখন তোমাকে নিয়ে এসেছি তখন আর কেউ তোমাকে বাঁচাতে আসবে না, বুঝতে পেরেছো? আজ তুমি আমার বলের পাঠা হবে, বুঝতে পেরেছো? তাই চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই, চুপচাপ গাড়িতে বসে থাকো। এই বলে রাজ আর তার বন্ধুরা মিলে হু হু করে হাসতে লাগলো। ঠিক তখনই তাদের গাড়ির সামনে একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। রাজ তখনই আঁতকে উঠলো আর বলতে লাগলো, এই তোরা গাড়ি থেকে নেমে দেখতো
এরা আমাদের গাড়ি আটকেছে কেন? এরা কি জানে না গাড়ির ভিতরে আমি আছি? তাহলে ওর সাহস কি করে পেলো আমার গাড়ির সামনে দাঁড়ানোর? এই কথা শোনার পর রাজের বন্ধুরা গাড়ি থেকে বের হতে যাবে, তখনই রিহার আব্বু গাড়ি থেকে বের হয় আর গাড়ির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, এই সুরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে তুলে নিয়ে আসার মতো সাহস দেখাস? গাড়ি থেকে নেমে আয়, দেখি তোর কত বড় বুকের বাটা। আব্বে, ওই হালাটা তোদেরকে না বললাম যে কার এত বড় সাহস বুকের বাটা আমার গাড়ির সামনে পট আগলে দাঁড়িয়ে এটা দেখার জন্য? কিন্তু তোরা এখানে গাড়ির ভিতরে বসে আছিস কেন? এই পুলিশ হয়তো জানে না আমি কে আর কি আমার পরিচয়। ওদেরকে কেন বলছিস তুই? নিজেই গাড়ি থেকে নাম না, তাহলেই তো বুঝতে পারবি কার সঙ্গে পাঙ্গা নিতে এসেছিস আর কার মেয়েকে তুলে এনেছিস। মানে এসব তুই কি বলছিস? ওই পুলিশ কি তোর কোনো আত্মীয় হয় নাকি? আমাকে কেন তুই এসব কথা জিজ্ঞাসা করছিস? গাড়ি থেকে নাম, তাহলেই বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তখন তো আমাকে ব্যাপারটা দেখতে হয়। এই বলে রাজ গাড়ি থেকে নামতেই রিহার আব্বু সঙ্গে সঙ্গেই তাকে উত্তম মধ্যম দিতে লাগলো। আর তারপর সঙ্গে সঙ্গেই গাড়ির ভেতরে থাকা সব কটাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসলো। অপরদিকে রাজ তো কিছুই বুঝতে পারছে না তার সঙ্গে কি হচ্ছে। তখনই সে রিহার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি হয়তো জানেন না আমি কে, তাই হয়তো আমার সঙ্গে এরকমটা করার সাহস পেয়েছেন। তবে আপনি কোনো চিন্তা করবেন না, এক্ষুনি আমার বাবা আসলো বলে আপনি শুধু অপেক্ষা করতে থাকুন। আমার বাবা এখানে আসার পর আপনার থানার কি অবস্থা হয়। ঠিক আছে, এখনই তুই তোর বাবাকে ফোন কর আর এখানে আসতে বল, তারপর সেয়ানে সেয়ানে কোলাকুলি করব। কথাটা বলা শেষ করার আগে রাজের আব্বু সেখানে এসে পৌঁছে গেল। আসলে রাজের আব্বু হলো শহরের নামকরা মাফিয়াদের মধ্যে একজন, কিন্তু রিহার আব্বুও একজন নামকরা পুলিশ অফিসার। তিনিও কাউকে ভয় পান না। রাজের আব্বু থানায় এসে চিৎকার করে বলতে লাগলো, কোন পুলিশ অফিসারের এত বড় সাহস যে আমার ছেলেকে থানায় তুলে এনেছে? আমি পুলিশ অফিসার অজয়, এই থানায় আছি দীর্ঘ 5 বছর ধরে। আশা করি আপনাকে আর কিছু বলার প্রয়োজন নেই। ও অফিসার, আপনি মনে হয় কিছু ভুল বলছেন। আপনি মনে হয় ভুল করে আমার ছেলেকে থানায় ভুলে এনেছেন। ভুল করব তাও আবার আমি? এটা আপনি ভাবলেন কি করে? আপনার ছেলে যেটা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। আমি তাকে যতক্ষণ পর্যন্ত শাস্তি দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত মনে শান্তি পাবো না। তাই তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত কারোর কথা শুনতে চাই না আমি। প্লিজ অফিসার, আপনি এরকমটা করবেন না। আমার ছেলে না হয় না জেনে একটা ভুল করে ফেলেছে, কিন্তু তাই বলে আপনি তাকে এভাবে শাস্তি দিতে পারেন না। প্লিজ এই প্রথম আর শেষবারের মতো আপনি আমার ছেলেকে ক্ষমা করে দিন। আমার ছেলে কখনো আপনার মেয়ের আশেপাশেও যাবে না, এটা আমি আপনাকে কথা দিলাম। আই এম সরি মিস্টার, আমি আপনার কথা রাখতে পারলাম না। যে শহরে আমার মতো একজন পুলিশ অফিসার মেয়েকে এরকম হয়রানি শিকার হতে হয়, সেই শহরের সাধারণ জনগণ কিংবা তাদের মেয়েরা কিভাবে শান্তিতে থাকে আমি সেটাই বুঝতে পারছি না। যাই হোক, আপনি এখন আসতে পারেন। আপনার ছেলেকে কাল কোর্টে তোলা হবে, তারপর সেখানেই আপনার সঙ্গে দেখা হবে। প্লিজ অফিসার, দেখুন আমার ছেলে ছোট মানুষ, বুঝতে পারেনি। দেখুন আমরা তো বড় হয়েছি, চলুন না আমরা এই বিষয়টাকে ম্যানেজ করে ফেলি। কেন শুধু শুধু ঝামেলা তৈরি করছেন? আমি কোনো ঝামেলা তৈরি করছি না, আর কোনো ঝামেলা তৈরি করতে চাইছিও না। আপনি প্লিজ এখান থেকে চলে যান, এটাই আপনার জন্য ভালো হবে। তা না হলে কিন্তু আমি আপনাকে অপরাধীকে সাহায্য করার কারণে গ্রেপ্তার করতে হবে, 2 বার চিন্তা করব না। অফিসার, ঠিক আছে অফিসার, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি আমার ছেলেকে জেলে দিতে দিব না। আমি আমার ছেলেকে মুক্ত করেই নেব। কিন্তু আপনি যেটা করলেন সেটা কিন্তু একদম ভালো করলেন না। আমার ভালো আপনাকে চিন্তা করতে হবে না, আপনি বাসায় ফিরে আপনার ছেলে চিন্তা করেন। ছেলেকে যদি আজ ভালো কিছু শিক্ষা দিতেন তাহলে আপনাকে আজ হয়তো এখানে আসতে হতো না। রাজের আব্বু তখন আর এই কথার কোনো উত্তর না দিয়ে থানা থেকে বের হয়ে বাসায় চলে গেল। আর পরের দিন রাজকে কোর্টে পেশ করা হলো, আর তারপর জজ সাহেবের সামনে তার বিরুদ্ধে অভিযোগ পেশ করা হলো। সবকিছু শুনে জজ সাহেব রাজকে 6 মাসের কারাদণ্ড দিল। বিচার সভা শেষ হলে রাজকে জেল হাজতে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই রাজের আব্বু তার সামনে এসে দাঁড়ালো। রাজ তখন তার আব্বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আব্বু, এটা তুমি কি করলে? তুমি আমাকে বাঁচাতে পারলে না? আমাকে এখন জেল হাজতে যেতে হবে, জেলের ঘানি টানতে হবে। এখন আমাকে দোষ দিচ্ছিস কেন? তুই তো নিজের পায়ে কুড়ুল মেরেছিস, তাহলে আমাকে কেন কথা শোনাচ্ছিস? তুই কেন ইচ্ছে করে ওই পুলিশ অফিসারের মেয়ের সঙ্গে এরকম করতে গেলি? তুই যদি এরকম না করতি তাহলে তো আর এটা হতো না।
তুমি তো আমাকে বলে দিয়েছো আমাকে আমার ইচ্ছা মতো চলতে, তাহলে আমি কোথায় দোষ করলাম সেটাই আমাকে বলো। এই মেয়েটার উপর অনেকদিন ধরেই আমার চোখ পড়েছিল, কিন্তু মেয়েটার সঙ্গে প্রতিদিন একটা ছেলে ভার্সিটিতে আসতো, তার জন্যই মেয়েটার সঙ্গে কথা বলার সুযোগ ওঠেনি। গতকাল মেয়েটা একা একা ভার্সিটিতে আসে, তাই আমি একটু চান্স নেওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরেই আমার সঙ্গে এরকমটা হয়ে গেল। যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন তো আর কিছুই করার নেই। এখন আফসোস করে কোনো লাভ নেই। এখন তোমাকে আগামী 6 মাস জেলেই থাকতে হবে। তারপর তুমি কোনো চিন্তা করো না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাকে জামিনে মুক্ত করে আনার জন্য। এরপর রাজ আর তার আব্বুকে কোনো কথা বলার সুযোগই না দিয়ে পুলিশ রাজকে নিয়ে জেল হাজতে চলে গেল। অপরদিকে পরের দিন থেকেই রিহা আর হৃদয়ের ভার্সিটির এক্সাম। হৃদয় এখন মোটামুটি সুস্থ, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিল। অপরদিকে রিহা অনেকক্ষণ ধরেই রেডি হয়ে ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছিল। হৃদয়ও ততক্ষণে ড্রয়িং রুমে আসলো, আর এটা দেখে রিহা বলতে লাগলো, আরে তোমার এতক্ষণে আসার সময় হলো? আমি সেই কখন থেকে বসে বসে তোমার জন্য অপেক্ষা করছি। পরীক্ষা শুরু হওয়ার আর মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে। আমরা কি এই সময়ের মধ্যে ভার্সিটিতে পৌঁছাতে পারবো? আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমরা এই সময়ের মধ্যেই ভার্সিটিতে পৌঁছে যাব। চিন্তার কোনো কারণ নেই। এখন চলো তো। এই বলে হৃদয় আর রিহা দুজনে বাসা থেকে বের হয়ে যায়, আর তারপর সোজা ভার্সিটি। এরপর দেখতে দেখতে তাদের পরীক্ষা শেষ হয়ে গেল। ইতিমধ্যে তাদেরকে 15 দিনের ছুটি দেওয়া হয়েছে। রিহা বাসে এসেই তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু ভার্সিটি থেকে 15 দিনের ছুটি দিয়েছে। এই 15 দিন কি করা যায় বলো তো? তুমি কি করবে সেটা আমি তোমাকে কি করে বলবো? আমি ভাবছিলাম হৃদয় তো মনে হয় গ্রামের বাড়িতে চলে যাবে, তাকে গ্রামের বাড়িতে যেতে না দিয়ে আমরা কক্সবাজার কিংবা সেন্ট মার্টিন থেকে ঘুরে আসি। সেটা আমি কি করে বলবো? তুমি তাকে জিজ্ঞাসা করো, সে যদি যেতে চায় তাহলে চলে যাও, আমার তো কোনো সমস্যা নেই। তাছাড়া তোমার আব্বু ব্যাপারে কোনো আপত্তি করবে না। রিহা তখন আর কোনো কথা না বলে সোজা হৃদয়ের রুমে চলে গেল তার সঙ্গে কথা বলার জন্য। রিহা হৃদয়ের রুমে এসে দেখতে পেল হৃদয় গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, কাপড় চোপড় ব্যাগে ভরছে। এটা দেখে রিহা কি বলবে কিছুই বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর এদিকে হৃদয় রিহাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলো, কি ব্যাপার রিহা, কিছু হয়েছে নাকি? তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি আমায় কিছু বলবে নাকি? ও কই না, এমনিতেই তোমার রুমে আসলাম। তুমি কি বাড়িতে যাচ্ছ নাকি? দেখা যাচ্ছে তুমি কাপড় চোপড় গোছাচ্ছ। হ্যাঁ, আসলে আম্মু ফোন করেছিল। অনেক দিন ধরে তো বাড়িতে যাওয়া হয় না, সেই কবে বাড়ি থেকে আসা হয়েছে, তাই আম্মু আমাকে ফোন করে বলল পরীক্ষা যখন শেষ হয়ে গেছে আর কিছুদিনের ছুটিও দেওয়া হয়েছে ভার্সিটি থেকে, তাই আমি যেন গ্রামের বাড়ি থেকে একবার ঘুরে আসি আর বাবা মায়ের সঙ্গে দেখা করে আসি। ও আচ্ছা, তাহলে তো এটা খুবই ভালো খবর। ঠিক আছে, ভালোভাবে যাও। আর বাড়িতে পৌঁছে ফোন করতে ভুলবে না কিন্তু। আমি কিন্তু তোমার ফোনের জন্য অপেক্ষা করব, মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি বাড়িতে পৌঁছে তোমাকে ফোন করে নিব। আর তোমার কথা আমার মনে থাকবে না কেন? 100 বার মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক্ষুনি রওনা দিয়ে দাও। তা না হলে আবার বাড়িতে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে অনেক বেশি রাত হয়ে যাবে, তখন আবার গ্রামের বাড়িতে কোনো গাড়ি পাবে না। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক কথাই বলেছ। এখন যদি আমি বাসা থেকে বের না হই তাহলে অনেক বেশি লেট হয়ে যাবে, যার জন্য আমি স্টেশন থেকে নেমে বাড়িতে যাওয়ার জন্য কোনো গাড়ি পাবো না। এই বলে হৃদয় রুম থেকে বের হয় আর রিহার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে তারপর সেখান থেকে সোজা বাস স্টপার টিকিট কেটে তারপর হৃদয় রওনা দিল গ্রামের বাড়ির উদ্দেশ্যে। অপরদিকে রিহার সময় যেন কোনোভাবেই কাটছিল না। সে অপেক্ষা করতেই লাগলো কখন হৃদয় তাকে ফোন করবে। সে বারবার মোবাইল হাতে নেয় হৃদয়কে ফোন করার জন্য, কিন্তু সাহস পাচ্ছিল না। তার কেমন যেন একটা বাধা লাগছিল, তাই সে আর ফোন করলো না। নিজেই অপেক্ষা করতে লাগলো হৃদয়ের ফোনের। এইভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু হৃদয় তখনও ফোন করলো না। তাই রিহা মনে মনে ভাবতে লাগলো হৃদয়ের হয়তো কোনো ঝামেলা হয়েছে, তাই সে ফোন করতে পারছে না। তখনই রিহা নিজের ফোনটা হাতে নিল আর সঙ্গে সঙ্গেই হৃদয়ের নাম্বারে ফোন দিল। দুবার রিং হওয়ার পরেই হৃদয় ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, কি ব্যাপার রিহা, তুমি এই সময় ফোন করলে? কোনো ঝামেলা হয়েছে নাকি? না মানে আসলে তুমি তো বাসা থেকে বের হয়ে গেছো, অনেকক্ষণ হয়েছে। তুমি বাড়িতে গিয়ে পৌঁছেছো কিনা সেটা জানার জন্যই আসলে আমার মনটা কেমন যেন করছিল, তাই তোমাকে ফোন করলাম। আরে বাবা, এত তাড়াতাড়ি আমি বাড়িতে কি করে পৌঁছে যাব? তুমি তো জানো ঢাকা শহরের রাস্তায় প্রচুর যানজট থাকে,
ঢাকা থেকে বের হতেই তো অনেকক্ষণ সময় লেগে গেছে, আর আমাদের বাড়িতে গিয়ে পৌঁছাতে প্রায় আরো 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগবে। আমি বাড়িতে পৌঁছে তারপরে তোমাকে ফোন করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখছি। আর হ্যাঁ, তুমি কিন্তু কিছু কিনে খেয়ে নিও, কারণ তোমার তো প্রতিদিনই সন্ধ্যাবেলায় কিছু খাওয়ার অভ্যাস। আজ তো তুমি বাসায় নেই, তাই আজ তো আর আমি তোমাকে কিছু খাওয়াতে পারবো না, তাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি সামনে কোনো ভালো রেস্টুরেন্ট পেলে ওখান থেকে খাবার খেয়ে নেব, তোমাকে কোনো টেনশন করতে হবে না। এই বলে হৃদয় ফোনটা কেটে দেয়। আর তারপর রাত 8টার দিকে হৃদয় এসে গ্রামের বাড়িতে পৌঁছায়। বাড়িতে তাকে দেখে সবাই অনেক আনন্দিত হয়, আর সবাই তাকে নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। আর এদিকে হৃদয় সবার সঙ্গে কথা বলতে বলতে রিহার কথা একদম ভুলেই গেল। এদিকে দেখতে দেখতে রাত 10টার মতো বেজে গেল। হৃদয় রিহাকে ফোন করেনি। এদিকে রিহার তখনও বেশ চিন্তা হচ্ছিল, তাই সে মনে মনে ঠিক করলো সে এখন আবার হৃদয়কে ফোন করবে। যেমন চিন্তা তেমনই কাজ। তখনই সে নিজের মোবাইলটা হাতে নিল আর সঙ্গে সঙ্গে হৃদয়কে ফোন করলো। অপরদিকে হৃদয় তখন নিজের মোবাইলটা নিজের বেডরুমে রেখেছিল, আর এদিকে তার ছোট কাকি রিয়া তখন তার রুমের পাশ দিয়েই যাচ্ছিল। রিয়া ফোনের রিংটোনের আওয়াজ শুনতে পেয়ে হৃদয়ের রুমে প্রবেশ করে আর মোবাইল হাতে নিয়ে দেখে রিহা তাকে ফোন করেছে। তাই রিহার ফোনটা রিসিভ করে। হ্যালো রিহা। হ্যাঁ ফুফু, হৃদয় কোথায়? ও কি বাড়িতে গিয়ে পৌঁছেছে? হ্যাঁ, হৃদয় তো অনেকক্ষণ আগেই বাড়িতে এসে পৌঁছে গেছে। কেন, তোমাকে ফোন দেওয়ার কথা ছিল নাকি? না, আসলে সেরকম তো নয়। সে তো দুপুরের আগেই আমাদের বাড়ি থেকে বের হয়েছে, এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। তাই আমি ফোন দিয়ে একটু খবর নিলাম। আর যাই হোক, কেমন আছো তোমরা? এই তো মামুনি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমাদের কি অবস্থা? আর তোমরা কেমন আছো? আর হৃদয় যখন আসলো তুমি ওর সঙ্গে চলে আসলেই পারতে। আসলে আমার তো যেতে মন চাইছিল, কিন্তু হৃদয় আমাকে কিছুই বলল না। তাহলে আমি নিজেই যে কিভাবে তার সঙ্গে চলে যাই বলো? সে যদি আমাকে একটাবার বলতো সে আমাকে তার সঙ্গে নেবে, তাহলে আমি চলে আসতাম। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনার তো ভাবছি কয়দিন পর সবাই মিলে তোমাদের ওখানে বেড়াতে আসবো। ও আচ্ছা, তাহলে তো এটা খুবই ভালো খবর। তাহলে অনেক আনন্দ হবে। আচ্ছা ফুফু, এখন তাহলে রাখি, আমার একটু কাজ আছে, আমি একটু কাজ করব। এই বলে রিহা ফোনটা কেটে দেয়। আসলে সে তো ফোন করেছিল হৃদয়ের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু হৃদয়ের সঙ্গে যখন কথা বলা হলো না, তখন আর তার অন্য কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল না, তাই সে ফোনটা কেটে দেয়। ওদিকে গল্প গুজব শেষ হলে সবাই নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। আর হৃদয় যখন নিজের রুমে আসলো, তখনই হঠাৎ তার রিহার কথা মনে পড়লো। তাই সে মোবাইলটা হাতে নিল। সে দেখতে পেল রিহা তাকে ফোন করেছিল, কিন্তু সেই ফোনটা অন্য কেউ রিসিভ করেছিল। তখন হৃদয় আর 7-5 চিন্তা না করে রিহার নাম্বারে ফোন দেয়। 2-3 বার রিং হওয়ার পরও রিহা ফোনটা রিসিভ করে না। আসলে হৃদয় ফোন করেনি এটা দেখে রিহার খুব মন খারাপ লাগছিল, তাই সে বিছানায় না শুয়ে ব্যালকনিতে গিয়ে আকাশের তারা দেখছিল। তখনই সে মোবাইলের রিংটোনের আওয়াজ শুনে দৌড়ে বেডরুমে চলে আসে আর দেখতে পায় হৃদয় তাকে ফোন করেছে। তাই সে সঙ্গে সঙ্গেই ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, তুমি তো আচ্ছা বেঈমান মানুষ। আমি সেই কখন থেকে তোমার ফোনের অপেক্ষা করছি, তুমি একটাবার আমার সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করলে না? না মানে আসলে তুমি তো এটা খুব ভালো করেই জানো আমার বাড়ির সবাই আমাকে কতটা ভালোবাসে। আর এতদিন পর গ্রামের বাড়িতে এসেছি, সবাই আমাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে আমি তোমাকে ফোন করার সময়টাও পাইনি। আই এম সো সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি যে সবার মাঝে আমাকে ভুলে যাবে এরকমটা আমি চিন্তাও করিনি। আমি তো ভেবেছিলাম 1000 মানুষের মধ্যেও তুমি আমাকে খুঁজে নেবে, কিন্তু এখন দেখছি আমার ধারণা সম্পূর্ণ ভুল। যাই হোক, এখন রাখি, ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। এই বলে অভিমানে রিহা ফোনটা কেটে দেয়। আর এদিকে হৃদয় কিছুই বুঝতে পারছে না রিহা এগুলো কি বলল, আর কেনই বা সে এরকম কথা বলল। যাই হোক, হৃদয় এসব কিছু চিন্তা না করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। এরপর দেখতে দেখতে আরো 2 দিন সময় কেটে গেল। আর এদিকে রিহার মনের মধ্যে অস্থিরতা বাড়তে শুরু করলো। সে কোনোভাবেই হৃদয়কে ছাড়া থাকতে পারছিল না, তাই সে বারবার হৃদয়কে ফোন করতে থাকে। হৃদয়, তুমি ঢাকায় ফিরে আসো, আমার একা একা থাকতে ভালো লাগছে না, প্লিজ তুমি ঢাকায় চলে আসো। আরে বাবা, ওখানে তোমার কত বন্ধু বান্ধব আছে, তাদেরকে নিয়ে তুমি একটু বাইরে থেকে ঘুরে এসো, তাহলেই ভালো লাগবে। তুমি তো জানোই এতদিন পর বাড়িতে এসেছি, এখন কি চাইলেই আমি চলে আসতে পারবো নাকি? সবার সঙ্গে সময় কাটাচ্ছি, কেউ তো আমাকে আসতে দিতে চাইছে না, তাহলে আমি কি করব সেটা তুমিই বলো।
আমি কোনো কিছু জানি না আর জানতেও চাই না। আমি কাল সকালের মধ্যেই তোমাকে ঢাকায় দেখতে চাই। আর যদি ঘুম থেকে উঠে তোমাকে দেখতে না পাই, তাহলে আমি নিজেই তোমার কাছে চলে আসব, কারণ তোমাকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হচ্ছে। এই বলে হৃদয় কে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রিহা ফোনটা কেটে দিল। আর এদিকে হৃদয় এসব কিছু নিয়ে চিন্তা করছে। যাই হোক ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি। রিহার এসব কথাবার্তা শুনে হৃদয় তখন তার আম্মুর কাছে গেল আর তার আম্মুকে বলল, আম্মু, আমি কাল সকালে ঢাকায় চলে যাব। এইসব তুই কি বলছিস বাবা? তুই তো সেদিন বলেছিলি ভার্সিটি 15 দিনের ছুটি দিয়েছে, কিন্তু এখন তুই বলছিস তুই কাল সকালে ঢাকায় চলে যাবি। এতদিন পর বাড়িতে আসলি, আমাদের সঙ্গে আর কটা দিন থাক না। না আম্মু, আমি আর থাকতে পারবো না। আসলে তো আমি নিজেও চিন্তা করে এসেছিলাম যে এবার বেশ কয়েকদিন থাকবো গ্রামের বাড়িতে আর তোমাদের সঙ্গে খুব ভালো সময় কাটাবো, কিন্তু সেটা আর হবে না আম্মু, কারণ গতকালকেই আমার ভার্সিটি থেকে ফোন এসেছে। আমাদের সেমিস্টার 1 সপ্তাহ আগে থেকে শুরু হবে, তাই আমাকে চলে যেতে হবে। কিছু করার নেই। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। তোকে তো ওখানে পড়াশোনা করানোর জন্যই পাঠিয়েছি। এখন তো পড়াশোনা বাদ দিয়ে বাড়িতে এসে বসে থাকলে চলবে না। ঠিক আছে, তুই চলে যা। এরপর হৃদয় নিজের রুমে চলে আসে আর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন ফজরের নামাজের আজান দিতেই হৃদয় ঘুম থেকে উঠে গেল। তারপর নামাজ পড়ে আর ঢাকায় যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। পরের দিন ফজরের নামাজের আজান দিতেই হৃদয় ঘুম থেকে উঠে গেল। তারপর নামাজ পড়ে আর ঢাকায় যাওয়ার জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ল। সকাল 7টার বাসে ঢাকায় চলে আসে আর তার সেখানে এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর 1টার মতো বেজে গেল। এদিকে রিহা ড্রয়িং রুমে বসে তার জন্য অপেক্ষা করছে। হৃদয় বাড়ির সামনে এসে যখন কলিং বেলে চাপ দিল, তখন রিহা দৌড়ে এসে দরজাটা খুলে দেয়। আর হৃদয়কে দেখতে পেয়ে সে হৃদয়কে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আর বলতে থাকে, এতদিন তুমি কিভাবে ছিলে আমাকে একা ফেলে? তোমার কি একটু কষ্ট হয়নি নাকি? রিহার এরকম আচরণে হৃদয় কি করবে কিছুই বুঝতে পারছে না, কারণ সে কখনো এটা আশাই করেনি যে রিহা তার সঙ্গে এরকমটা করবে। যাই হোক, তারপরও সে নিজেকে কোনো রকম সামলে নিয়ে রিহাকে বলতে লাগলো। এই বলে হৃদয় রিহাকে কোনো রকমে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিল আর তারপর রিহাকে ধরে এনে সোফায় বসালো। আর এদিকে সে নিজের রুমে চলে গেল, ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে নিল। তারপর ড্রয়িং রুমে চলে আসে। রিহা তখনও সেখানে বসে আছে। হৃদয় তখন বলতে থাকে, রিহা, কি হচ্ছে এসব? তুমি আমাকে জড়িয়ে ধরেছো কেন? প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। এটা তোমার বাড়ি আর এখানে যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে। আর তোমাকে আমাকে এভাবে দেখে ফেললে সবাই আমাদের নিয়ে ভুল কিছু চিন্তা করবে। যার যা চিন্তা করার দরকার সে তাই করুক, তাতে আমার কিছুই যায় আসে না। কিন্তু তুমি যতক্ষণ আমার কথার উত্তর না দিবে ততক্ষণ আমি তোমাকে ছাড়ছি না, আর ছাড়বও না। তুমি কি করেছিলে আমাকে ছাড়া এতটা দিন? প্লিজ রিহা, তুমি আমাকে ছাড়ো, আর তারপর আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিচ্ছি। কিন্তু এখন আর তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরে রেখো না। প্লিজ ছাড়ো আমাকে। আচ্ছা রিহা, তোমার কি হয়েছে বলো? তোমার কি মাথায় কোনো সমস্যা হয়েছে নাকি? এই একদম ফালতু কথা বলবে না। একদম তুমি আমাকে পাগল প্রমাণ করার চেষ্টাও করবে না। আমি সম্পূর্ণ ঠিক আছি, আমার মাথায় কোনো সমস্যা হয়নি। কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় তোমার মাথায় কোনো সমস্যা হয়েছে, যার কারণে তুমি এরকম পাগলের মতো আচরণ করছো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। এখন তুমি আমাকে এটা বলো যে আমি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তুমি আমাকে জড়িয়ে ধরলে কেন? জানি না, আর জানলেও সেটার কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। আমার ইচ্ছে হয়েছিল তাই আমি তোমাকে জড়িয়ে ধরেছি। তাই বলে কি এটার জন্য আমাকে তোমার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? তোমার কাছে কৈফিয়ত চাওয়ার সাহস আমার নেই। যাই হোক, বাদ দাও এই কথা। আঙ্কেল আন্টি কোথায়? তাদেরকে দেখছি না কেন? আসলে আব্বু আম্মুকে নিয়ে ওনার এক বন্ধুর বাসায় দাওয়াতে গেছেন। আজকে বাড়িতে কেউ নেই, আর আব্বু আম্মুও ফিরে আসবে না। আজ শুধু বাড়িতে তুমি আর আমি। তাই তো তোমাকে বললাম তাড়াতাড়ি ঢাকায় চলে আসার জন্য। রিহা, এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে তোমার মাথায় কি চলছে সেটা আমাকে একটু বুঝিয়ে বলবে কি? সেটা আমি এখনই তোমাকে বুঝিয়ে বলার প্রয়োজন মনে করছি না। সময় হলে ঠিক বুঝতে পারবে। এখন নিজের রুমে যাও আর বিশ্রাম করো। আমি তোমার জন্য খাবার তৈরি করছি, তারপর দুজনে একসাথে দুপুরের খাবার খেয়ে নিব।
হৃদয় তখন আর রিহার সঙ্গে কথা বাড়ালো না। সে কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল আর তারপর বিছানায় শুয়ে একটা লম্বা ঘুম দিল। ঘুম ভাঙলো বিকেল 3:30টার দিকে রিহার ডাকে। রিহা এতক্ষণ সময় নিয়ে হৃদয় আর তার জন্য দুপুরের খাবার তৈরি করেছে আর সেটা টেবিলে সার্ভ করে তারপরে হৃদয়কে ঘুম থেকে ডেকে তুলতে গেছে। সে হৃদয়কে ঘুম থেকে ডেকে তুলে তারপর ডাইনিং টেবিলে নিয়ে আসে আর দুজনে একসঙ্গে বসে রাতের খাবার খেতে থাকে। খাওয়া শেষ হলে রিহা হৃদয়কে বলতে থাকে, তুমি তো আচ্ছা বেঈমান মানুষ। আমি তোমার জন্য এত কষ্ট করে রান্না করলাম, একবার অন্তত আমাকে ধন্যবাদ তো দিতে পারতে, সেটাও করলে না। যাই হোক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি এই প্রথমবার তোমার জন্য রান্না করতে গিয়েছি আর খাবার রান্না করেছি। খাবারটা কেমন হয়েছে সেটার অন্তত রিভিউ দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু তুমি তো তার কোনো কিছুই করলে না। না মানে আসলে তুমি তো খুব ভালো করেই জানো আমি কখনোই বাহিরের খাবার খুব একটা খাই না, আর সকালবেলাও খুব সকালে বাড়ি থেকে বের হয়ে গেছি, তাই বাড়িতেও কোনো কিছু খাওয়া হয়নি। তাই পেটে প্রচণ্ড ক্ষুধা ছিল, তুমি খাবারটা সামনে এনে দিয়েছো আর আমি তখন গপ গপ করে খাবারটা খেয়ে নিয়েছি, তাই আমি তোমাকে রিভিউ জানাতে পারিনি। আই এম সো সরি, তবে তোমার রান্নাটা দারুণ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে খাবারটা শেষ করো। হৃদয় তখন কোনো কথা না বলে খাবার খেতে লাগলো আর এদিকে কিছুক্ষণের মধ্যেই তার খাওয়া শেষ হয়ে গেল। খাওয়া শেষ হলে সে নিজেও রুমে চলে গেল আর এদিকে রিহা খাবার খেয়ে তারপর সবকিছু গুছিয়ে উপরে চলে আসে। হৃদয় তখন নিজের বিছানায় শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। তখনই রিহা তার রুমে এসে পৌঁছায়। হৃদয় সেটা লক্ষ্য করে আর রিহাকে বলে, হ্যাঁ রিহা বলো, কিছু বলবে নাকি? আচ্ছা, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? প্রেম টেম করেছো? হঠাৎ তুমি এরকম প্রশ্ন কেন করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তাছাড়া আমি প্রেম টেম কেন করতে যাব? প্রেম করার মতো বয়স আর সময় কোনোটাই আমার হয়ে ওঠেনি। ও আচ্ছা ঠিক আছে, এমনি তোমাকে জিজ্ঞাসা করলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, আমার একটু কাজ আছে, আমি আমার রুমে যাচ্ছি। সত্যি যদি হৃদয় তখনও প্রেম না করে থাকে, কাউকে ভালো না বেশি থাকে, তাহলে এটা তার জন্য খুবই সহজ হবে, কারণ সে মনে মনে হৃদয়কে খুব বেশি ভালোবেসে ফেলেছে। যদিও সে এটা তার ফ্যামিলি কিংবা হৃদয় কাউকেই প্রকাশ করে বলতে পারছে না, তবে সে অপেক্ষায় আছে সুযোগের জন্য। যখনই সে সুযোগ পাবে তখনই সে সবাইকে এটা জানিয়ে দেবে। মনে মনে অন্য একটা চিন্তাও করছে, যার কারণে সে হৃদয়কে আজকে ঢাকায় আসতে বলল। তো ভিউয়ার্স, চলুন রিহা মনে মনে কি চিন্তা করছে সেটাই জেনে নেওয়া যাক। রিহা বিছানায় শুয়ে মনে মনে ভাবতে লাগলো, বাড়িতে কেউ নেই, শুধু হৃদয় একাই রয়েছে, তাই হৃদয়কে আজ আমার মনের কথাটা বলা একটু সহজ হয়ে উঠবে। এটাই মনে মনে চিন্তা করছিল। আর এদিকে দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে আসলো। রাত আনুমানিক 9টার মধ্যেই তারা দুজনে রাতের খাবার খেয়ে নিল আর হৃদয় নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল। অপরদিকে রিহা নিজের রুমে গিয়ে নিজেকে একটু পরিপাটি করে সাজগোজ করলো। রাত আনুমানিক তখন 11টার মতো বাজে। রিহা তখন হৃদয়ের রুমে আসে। হৃদয় তখনও ঘুমাচ্ছে। রিহা হৃদয়ের রুমের দরজাটা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার আওয়াজ পেয়ে হৃদয় ঘুম থেকে জেগে উঠল। হৃদয় এই সময়ে রিহাকে তার রুমের মধ্যে দেখতে পেয়ে অনেকটাই চমকে গেল আর বলতে লাগলো, কি ব্যাপার রিহা, কিছু হয়েছে নাকি? তুমি এই সময়ে আমার রুমে, তাও আবার এত সুন্দর করে সাজুগুজু করে? কেন এই রুমে আসা কি আমার জন্য নিষেধ আছে নাকি? আমি এই রুমে আসলেই বারবার তুমি আমাকে জিজ্ঞাসা করো আমি কেন এসেছি। না, এই রুমে আসা তোমার জন্য নিষেধ থাকতে যাবে কেন? এখন রাত 11টার বেশি বাজে, এখন তো তোমার ঘুমিয়ে যাওয়ার কথা। তাহলে তুমি আমার রুমে কি করছো? আমি তোমাকে কিছু বলতে চাই, আমার মনে হয় এটাই উপযুক্ত সময়, তাই আমি এখন তোমার সঙ্গে কথা বলতে এসেছি। রিহা, আসলে কি তুমি ঠিক আছো নাকি তোমার শরীর খারাপ আছে? আমি বুঝতে পারি না তুমি বারবার আমার সঙ্গে এইভাবে কেন কথা বলো। আমার কেন শরীর খারাপ থাকতে যাবে? আমি একদম ঠিক আছি আর আমার কোনো সমস্যা হয়নি। এই বলে রিহা কিছুক্ষণ চুপচাপ বসে রইল আর তারপরে আবার সে নিজেই থেকেই বলতে লাগল, হৃদয়, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এবার আমি নিশ্চিত হলাম যে সত্যি সত্যি তোমার মাথায় সমস্যা হয়েছে, তা না হলে তুমি এমন পাগলের মতো কথা বলছো কি করে? আমি জানি না, যদি আমার এই সব কিছুই তোমার আমাকে পাগল মনে হয় তাহলে আমি পাগলই হয়ে গেছি। তবে আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি হৃদয়। তোমাকে ছাড়া আমি কোনো কিছু কল্পনাও করতে পারছি না। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। প্রত্যেকটা নিঃশ্বাসে আমার তোমার কথা মনে পড়ে। আমি যেখানেই যাই, যা কিছুই করি না কেন,
আমি তোমাকে কোনোভাবেই আমার মনের আঙ্গিনা থেকে সরাতে পারি না। শোনো, এখন না তোমার রঙিন বয়স, চোখে রঙিন চশমা পরে আছো তো তাই তোমার এরকম মনে হচ্ছে। যখন তোমার এই সময়টা কেটে যাবে তখন তুমি দেখবে সবটা ভুলে গেছো, আর তখন তোমার সব কিছু একদম ঠিক হয়ে যাবে। হৃদয়, আমার কোনো কিছুই ঠিক হবে না। আর আমি যা বলছি একদম সত্যি কথাই বলছি। আমি তোমায় সত্যিই ভালোবেসে ফেলেছি। এই বলে রিহা কিছুক্ষণ চুপচাপ বসে রইল। আর তারপরে আবার সে নিজের থেকেই বলতে শুরু করলো। এই কথা বলে রিহা হৃদয়ের দিকে এগোতে থাকে। এটা দেখে হৃদয় বলতে থাকে, আরে এসব তুমি কি করছো? তুমি আমার দিকে এভাবে এগিয়ে আসছো কেন? যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে যাও, আমার দিকে একদম এগোবে না বলে দিলাম। কিন্তু রিহা তার কোনো কথাই শুনছিল না। রিহা তার দিকে এগিয়ে চলল। অপরদিকে হৃদয় পিছাতে পিছাতে একদম দেয়ালে পিঠ থেকে গেল। সে আর পিছানোর কোনো সুযোগ পাচ্ছিল না। তখনই সে রিহাকে বলতে থাকে, রিহা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, যা করতে চলেছো তা কিন্তু একদম ভুল। তুমি যেখানে আছো সেখানে দাঁড়িয়ে যাও, উল্টাপাল্টা কোনো কিছু করার চিন্তা করো না। কিন্তু রিহা তার কোনো কথাই শুনল না। একদম হৃদয়ের কাছাকাছি চলে গেল। তখনই হৃদয় রিহাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল আর বলতে লাগলো, রিহা প্লিজ, তুমি এখান থেকে চলে যাও। আমি চাই না তোমার সঙ্গে খারাপ আচরণ করতে, তাই তুমি তোমার সঙ্গে খারাপ আচরণ করতে বাধ্য করো না আমায়। কেন, আমি কি কোনো অপরাধ করেছি? আমি তো জানি ভালোবাসা কোনো অপরাধ নয়। আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি। তাহলে তুমি কেন এরকম করছো আমার সঙ্গে? ভালোবাসা কোনো অপরাধ নয়, তবে কোনো ভুল মানুষকে যদি ভালোবেসে ফেলা হয় তাহলে সেই ভালোবাসা সম্পূর্ণ অপরাধ। আমার বাবা মা আমাকে এখানে পড়াশোনা করানোর জন্য পাঠিয়েছে, আর তোমার বাবা মা আমাকে খুব বিশ্বাস আর ভরসা করেন বলেই তোমার মতো একটা যুবতী মেয়ে বাড়িতে থাকার পরেও আমাকে এখানে থাকার জন্য পারমিশন দিয়েছে। আর সেখানে তুমি কি করে ভাবলে আমি নিজেকে এরকম কিছু একটা সম্পর্কের সঙ্গে ইনভলভ করব? কেন নয়? কিসের কমতি আছে আমার মধ্যে? ভালোবাসা এবং সংসার করার জন্য একটা পরিপূর্ণ মেয়ে মানুষের প্রয়োজন। আমি কি একটা পরিপূর্ণ মেয়ে মানুষ নই? পরিপূর্ণতার উপরে যদি কোনো কিছু থাকে তাহলে তুমি সেটাই, কিন্তু তারপরেও তোমার সঙ্গে রিলেশন করা বা অন্য কিছু কোনোটাই আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি বিশ্বাসের জায়গায় বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এরপর রিহাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হৃদয় রুম থেকে বের হয়ে চলে যায় ছাদে। এদিকে রিহাও তার পিছন পিছন বাড়ির ছাদে চলে আসলো। তখনই সে হৃদয়কে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, ভালোবাসি তোমায় খুব বেশি। তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। প্লিজ তুমি আমার সঙ্গে এরকম করো না। আমার ভালোবাসা গ্রহণ করো এবং আমাকে গ্রহণ করো। হৃদয় এই কথাগুলো আর নিতে পারছে না। সে কোনো রকমে রিহাকে নিজের থেকে ছাড়িয়ে নিল আর তারপর ঠাস করে রিহার গালে একটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, চুপ করো বেয়াদব মেয়ে, তোমার বাবা মা কি তোমাকে এই শিক্ষা দিয়েছে নাকি? চুপচাপ এখান থেকে চলে যাও। বাবা মায়ের মান ইজ্জত ডুবানোর মতো কোনো কাজ করো না। সবে মাত্র তুমি অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়েছো। তোমার বাবা মা কত ইচ্ছে আর স্বপ্ন নিয়ে তোমাকে পড়াশোনা করাচ্ছে, এসব করার জন্য নাকি? দেখো, আমার বাবা মায়ের ইচ্ছা অনিচ্ছার সঙ্গে তো আমার ইচ্ছা অনিচ্ছার কোনো সম্পর্ক নেই। তাহলে তুমি কেন শুধু শুধু এই সবের মধ্যে অন্য কথাটা টেনে আনছো? তোমার সঙ্গে এসব ব্যাপারে কোনো কথা বলার ইচ্ছেই আমার নেই। আর আমার সবচাইতে বড় ভুল হয়েছে আজ ঢাকায় ফিরে আসা। আজ যদি আমি এখানে ফিরে না আসতাম তাহলে হয়তো এরকম কিছুই ঘটতো না। এই কথা বলার পর হৃদয় সেখান থেকে সোজা রুমে চলে আসলো আর দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লো। অপরদিকে রিহা অনেকক্ষণ হৃদয়ের রুমের দরজায় নক করলো, কিন্তু হৃদয় দরজা খুলে না। তাই রিহা নিজের রুমে চলে গেল। সেদিন বিকেল বেলায় রিহার আব্বু আম্মু বাড়িতে চলে আসে। আর রিহার আব্বু যখন বাড়িতে আসলো, রিহা তখন কান্না করতে করতে তার আব্বুর রুমে চলে গেল। আর তারপর তার আব্বুকে বলল, আব্বু, আমার সঙ্গে খুব খারাপ কিছু হয়ে গেছে। তোমরা বাড়িতে ছিলে না, সেই সুযোগে আমার সঙ্গে এরকমটা হবে এটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে তুমি আমাকে খুলে বলো, তা না হলে আমি বুঝবো কি করে। আব্বু, কাল রাতে তোমরা বাড়িতে থাকবে না এটা হৃদয় জানতে পেরেছিল, তাই সে কাল আমাদের বাসায় আসে। আর তারপর যা হয়েছে তা আমি তোমাকে আর মুখে বলতে পারবো না। যাকে কিনা বিশ্বাস করে আমার বাড়িতে আমি জায়গা দিলাম, আর সেই কিনা আমার বিশ্বাসের ঘরে চুরি করলো। ঠিক আছে, তুমি এক্ষুনি হৃদয়কে আমার কাছে ডেকে পাঠাও।
এদিকে হৃদয় নিজের রুমে শুয়ে শুয়ে তখনও ঘুমাচ্ছিল। রিহা তখন হৃদয়ের রুমে দরজায় নক করলো আর বলতে লাগলো, এই হৃদয়, কি হলো? তুমি কি এখনো ঘুমাচ্ছ? কেন? আবু বাড়িতে এসেছে, তোমাকে ডাকছে, তাড়াতাড়ি নিচে চলো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি 2 মিনিট পরে আসছি। রিহা তখন চলে গেল। আর এদিকে হৃদয় বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে তারপর নিচে আসলো। রিহার আব্বুকে দেখে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? আর বাসায় কখন আসলেন? চুপ কর বেয়াদব মার্কা ছেলে, তোকে আমি বিশ্বাস করে আমার বাড়িতে থাকতে দিয়েছিলাম, আর তুই কিনা আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলি। তুই আজকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি তোকে এখানে আর এক মুহূর্ত দেখতে চাই না। রিহার আব্বুর কথা শুনে হৃদয় অনেকটাই চমকে গেল। সে বুঝতে পারলো না রিহার আব্বু এসব কি বলছে। তখন সে রিহার আব্বুকে বলতে লাগলো, কি হয়েছে আঙ্কেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আমার সঙ্গে এরকম আচরণ কেন করছেন? আপনি তো কখনোই আমার সঙ্গে রাগ করে একটা কথাও বলেন না, তাহলে আজ এইভাবে কথা বলার কারণটা কি? এখন নেকা সাজা হচ্ছে। তুই আমার এত বড় সর্বনাশ করছিস, তোর একটাবারও বড় বুক কাঁপলো না? আমার এত বড় একটা সর্বনাশ করতে তুই কি করে পারলি আমার মেয়ের সঙ্গে এরকমটা করতে? মানে আঙ্কেল, এসব আপনি কি বলছেন? আমি আবার আপনার মেয়ের সঙ্গে কি করলাম? এটা আপনি ভাবলেন কি করে আপনার মেয়ের সঙ্গে আমি উল্টাপাল্টা কিছু করব? আবু, হৃদয় একদম মিথ্যে কথা বলছে। আমি তোমাকে যা বলেছি সবটাই সত্যি বলছি। আমি তো তোমার মেয়ে, আমি কি কোনোদিন তোমার সঙ্গে মিথ্যা কথা বলতে পারি? সে আমার সঙ্গে খুব খারাপ কাজ করেছে, আমার কাছ থেকে আমার সর্বস্ব ছিনিয়ে নিয়েছে। রিয়া, তুমি চুপ থাকো, তোমাকে কোনো কথা বলতে হবে না। যা করার আমিই করব। এই বেয়াদবটাকে আমি আজকেই বাড়ি থেকে বের করে দেবো, আর তারপরে এমন অবস্থা করব যেটা তুমি কল্পনাও করতে পারবে না। রিহা, এসব তুমি কি বলছো? আমি আবার তোমার সঙ্গে কি করলাম? তুমি কেন আমার সঙ্গে এরকম করছো? আমায় এই বাড়িতে থাকাতে যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে সেটা তুমি আমাকে সরাসরি বলো, আমি এখান থেকে চলে যাব, কোনো কথা বলবো না। কিন্তু তুমি দয়া করে আমায় কোনো অপবাদ দিও না। তুমি আমার সঙ্গে খারাপ কাজ করতে পেরেছো, সেখানে কোনো সমস্যা নেই, আর আমি সেটা আমার ফ্যামিলির মানুষকে জানিয়ে দিলাম, এতে তোমার খুব সমস্যা হচ্ছে? আব্বু, তুমি প্লিজ এর কথা বিশ্বাস করো না। আমি তোমাকে যেটা বলছি একদম সত্যি কথাই বলছি। এ আমার সঙ্গে খুব খারাপ কিছু করেছে। হৃদয় তখনও বুঝতে পারছে না তার সঙ্গে এসব কি হতে চলেছে, আর রিহা এসব কথা কেনই বা বলছে। অপরদিকে রিহার আব্বু তখনই হৃদয়কে বলতে লাগলো, এই বেয়াদবের বাচ্চা, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে চলে যা, তারপর আমি তোর ব্যবস্থা করব। তুই যদি আজ আমার বোনের বাড়ির আত্মীয় না হতি তাহলে দেখতে পারতি আমি তোর কি অবস্থা করতাম। এসব তুমি কি বলছো আব্বু? ওকে আমি এখান থেকে চলে যেতে দিবে? তোমার মেয়ের সঙ্গে ও যা করেছে এর পানিশমেন্ট তো ওকে পেতেই হবে। আমি একে বিয়ে করব, তুমি তো বুঝতেই পারছো। এ আমার সঙ্গে যা কিছু করেছে, এরপর আমি আর অন্য কাউকে বিয়ে করব কি করে? তাছাড়া মানুষজন যদি জানতে পারে তাহলে কি কোনো ভদ্র ফ্যামিলির ছেলে আমাকে বিয়ে করতে চাইবে? তুমি এই সব কিছু নিয়ে কেন চিন্তা করবে না? তুমি তো আর কোনো কিছু করনি, যা করার তা তো এই অসভ্য ছেলেটাই তোমার সঙ্গে করছে, তাই তুমি কোনো চিন্তা করো না। না আব্বু, একদমই তা নয়। ওকে যদি শাস্তি পেতে হয় তাহলে আমাকেই বিয়ে করতে হবে। ও কেন আমার কাছ থেকে আমার সবকিছু ছিনিয়ে নিল? তার ফল তো ওকে ভোগ করতেই হবে। তাই তুমি আজকে ওর সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করো, তা না হলে ও এখান থেকে পালিয়ে যেতে পারে। তুমি এরকম একটা বজ্জাত ছেলেকে বিয়ে করবে? না, কখনোই আমি এটা হতে দিতে পারি না। তুমি আমার মেয়ে, এরকম একটা খারাপ ছেলের সঙ্গে আমি কখনোই তোমার বিয়ে দেবো না। না আব্বু, আমি যা করছি একদম চিন্তা ভাবনা করেই বলছি। ও যখন আমার সঙ্গে এরকমটা করেছে তাহলে ওকেই বিয়ে করতে হবে আমাকে। এরপর আমি ওকে হারে হারে বোঝাবো আমার সঙ্গে এরকমটা করার ফল কি। রিহা, তুমি আমার নামে কেন মিথ্যা অপবাদ দিচ্ছ? কেন সত্যটা সবার সামনে বলছো না? এরপর হৃদয় কিছু একটা বলতে চাইছিল, কিন্তু রিহার আব্বু তাকে ধমক দিয়ে থামিয়ে দিল আর বলতে লাগলো, চুপ কর বেয়াদব মার্কা ছেলে, আর একটাও কথা বলবি না। আমার মেয়ে একদম ঠিক কথাই বলেছে, তোকে বিয়ে করতে হবে আমার মেয়েকে, এবং আজকেই বিয়ে করতে হবে। এই বলে তখনই রিহার আব্বু হৃদয়ের বাড়িতে এবং কাজে অফিসে ফোন করলো। হৃদয়ের বাড়ি থেকে সবাই কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে। তারা কেউ এটাই ভাবতে পারছে না যে হৃদয় এরকমটা করতে পারে। সবাই হৃদয়ের উপর প্রচন্ড অভিমান নিয়ে আসছে,
কিন্তু হৃদয় কাউকে কিছু বলতেও পারছে না, কারণ সে যদি এখন কাউকে কিছু বলতে চায় তাহলে এটা আরো বিপরীত হতে পারে। তাই এই মুহূর্তে চুপ থাকাটাই উত্তম। আর এদিকে দেখতে দেখতে তাদের বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেল। রাত 11টা বাজে। হৃদয় রুমে বসে আছে, আর তখনই রিহা রুমের মধ্যে প্রবেশ করলো। রিহাকে দেখেই হৃদয় বলতে লাগলো, তুমি কেন করলে আমার সঙ্গে এরকম? আমি তোমার কি ক্ষতি করেছিলাম যার কারণে তুমি আমার সঙ্গে এরকম করেছো? তুমি আমার যে ক্ষতি করেছো তার মাসুল আমি কোনো ভাবেই নিতে পারতাম না। তুমি আমার মনটা চুরি করে নিয়েছো, আমাকে তোমার প্রেমে পড়িয়েছো, আর এখন কিনা তুমি আমাকে ভালোবাসা দিতে অস্বীকার করছো। তাই আমি এরকমটা করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি আমাকে সবার সামনে এভাবে কলঙ্কিত করলে। সবাই আমাকে ভুল বুঝলো, কেউ তো সত্যটা জানতে চাইলো না। সবাই যদি সত্যটাই জানতে চাইতো তাহলে কি আমি তোমাকে পেতাম? তোমাকে তো আমার কখনোই পাওয়া হয়ে উঠতো না। তুমি তো অচিরেই আমার জীবন থেকে হারিয়ে যেতে। তাই আমি আর এটা করতে পারলাম না। আমাকে সামান্য একটু ছলনার আশ্রয় নিতে হলো। আর ভালোবাসার জন্য এটুকু করাটা খুব বেশি কিছু নয়। ঠিক আছে, এতক্ষণ তোমার যা ইচ্ছে হয়েছে তুমি তাই করেছো, কিন্তু এখন আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। তোমায় বিয়ে করেছি, ঠিক আছে, তাই বলে তোমাকে আমার স্ত্রীর অধিকার আমি কখনোই দেব না। তো তুমি কি ভেবেছো তুমি আমাকে স্ত্রীর অধিকার না দিলে আমি তোমাকে ছেড়ে দেব? এটা কখনোই না। তোমাকে যখন আমি আমার করে নিয়েছি তখন বাকিটাও আমি আমার মতো করে আদায় করে নিতে পারবো। এসব ব্যাপারে তোমাকে কোনো চিন্তা করতে হবে না মিস্টার হৃদয়। রিহা যখন কোনো কাজ করে তখন তার ভবিষ্যতে কি হবে সেটা সে চিন্তা করেই, বুঝতে পেরেছেন মিস্টার হৃদয়? মানে তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। আপনাকে সব বুঝতে হবে না, আমি আপনাকে বুঝিয়ে দেব। চলুন তো এবার। এই বলে রিহা তখনই হৃদয়কে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দিল, আর সে হৃদয়ের বুকের উপরে উঠে বসলো। এটা দেখে হৃদয় বলতে লাগলো, আরে এসব তুমি কি করছো? তুমি আমার বুকের উপর উঠে বসেছো কেন? আমার তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্লিজ তুমি আমার বুকের উপর থেকে নামো। না মিস্টার হৃদয়, এটা আর কখনো হবে না। আপনি তো বলেছেন আপনি আমাকে অধিকার দেবেন না, তাই আমার অধিকার আমি নিজেই আদায় করে নেব। এরপর রিহা হৃদয়কে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল, আর ইচ্ছে মতো কিস করতে লাগলো। এভাবেই শুরু হলো তাদের দুষ্টু মিষ্টি একটা প্রেমের গল্প। আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। আমাদের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা সবাই কমেন্ট করে জানাবেন। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা প্রেমের গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।